এই যে ছেলে শোন, শহরে এসেছিস কিছুদিন হলো, শহরের হাব ভাব হয়তো ভালো করে কিছুই বুঝিস না। সো শোন, কারোর সাথে ইটিস পিটিস করতে যাবি না। আর কেউ তোর সাথে ইটিস পিটিস করতে আসলেও বলবি যে তোর উপরে ত্রিধার হাত পড়ে গেছে। মেয়েটার কথা শুনে আবার একটা শক খেলাম। আমি শহরে নতুন এসেছি, সেই বিষয়ে মেয়েটা জানলো কি করে? আর তাছাড়া কে এই মেয়ে? তবে নাম তো জানিয়ে দিল যে ত্রিধা। তবে এই নাম ছাড়া তো মেয়েটার বিষয়ে আর বেশি কিছু জানি না। না, মেয়েটার সম্পর্কে জানা দরকার। আচ্ছা, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। আমার উপরে কি কারণে এই অত্যাচার? এই ছেলে, তোর সাহস তো কম না। তুই আমাকে কারণ জিজ্ঞেস করছিস? তুই কি জানিস আমি কে? না, জানি না, তাই তো জিজ্ঞেস করলাম। দেখ, মাথা খারাপ করিস না। এই শহরে আমার মুখের ওপরে কথা বলবে এমন কেউ নেই। তবে তুই যেহেতু জানতে চাইছিস, তাহলে কিছুটা বলি তোকে। শোন, তোকে আমার ভালো লেগেছে, তাই তোর উপরে অধিকার খাটিয়েছি। সো আমি ছাড়া অন্য কোনো নারী যেন তোর আশেপাশে না আসে, না হয়তো প্রাণ হারাবি। কিছুই বললাম না মেয়েটাকে আর, কারণ বলার মতন কিছুই নেই মেয়েটাকে। এত ধরনের দেখে এসেছি যে ছেলেরা মেয়েদের উপর জুলুম করে আর অন্যায় করে, কিন্তু আজ তার উল্টো দেখলাম। হয়েছে, এবার চলে যা তুই। আমার গাড়ি তোকে তোর বাসায় অবধি ছেড়ে দিয়ে আসবে। আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম। মেয়েটা আমার রুমে ছেড়ে দিয়ে চলে গেল। আমিও রুম থেকে বের হয়ে গেলাম। রুম থেকে বের হতেই দেখি বাসার সামনে গাড়ি দাঁড় করানো। ত্রিদা নামক মেয়েটা কি এই গাড়ির কথা বলেছে যে এই গাড়ি আমায় বাসায় ছেড়ে দিয়ে আসবে? কিছুই বুঝে উঠতে পারছি না, তাই গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তখনই গাড়ির ভেতর থেকে ড্রাইভার চেঁচিয়ে উঠলো, এই বেটা, গাড়িতে উঠিস না কেন? তোরে কি ইনভাইট দিয়ে গাড়িতে ওঠাতে হবে নাকি? লোকটার কথা শুনে বুঝে গেলাম ত্রিদা নামক মেয়েটা এই গাড়ির কথাই বলেছে। আর কিছু না ভেবে গাড়িতে উঠে গেলাম। লোকটা গাড়ি স্টার্ট করতেই সেই সুন্দরী মেয়ে ত্রিধা সজোরে চেঁচিয়ে উঠলো, এই ড্রাইভার, গাড়ি থামা। ত্রিধার কথা শুনে ড্রাইভার গাড়ি বন্ধ করে দিল। আর ত্রিধা সোজা ভিতর থেকে বের হয়ে এসে ড্রাইভারের কলার চেপে ধরে। এই বেটা, তোকে কে সাহস দিয়েছে ওর সাথে এভাবে কথা বলার? তোর সাহস তো দেখছি অনেক বেড়ে গেছে। না, কিছু বলি না দেখে পিঠে পাক না গচিয়েছে। ম্যাম, আমার ভুল হয়ে গেছে। আজকের পর আর এমন ভুল হবে না। আজকের মতো সাবধান করে দিলাম। পরের বার থেকে ওর সাথে যদি কোনো ধরনের বাজে ব্যবহার করিস, তাহলে সোজা পিঠের চামড়া উঠিয়ে ফেলবো। মনে রাখিস, সে আমার অনেক কাছের মানুষ। জি ম্যাম, আর কোনোদিনও এমন ভুল হবে না। মেয়েটার এমন ধারা আচরণ দেখে বেশ অবাক হলাম, কিন্তু কিছু না বলে গাড়িতে উঠে গেলাম। ড্রাইভার গাড়ি ড্রাইভ করতে করতে আমার বাসায় ছেড়ে দিয়ে চলে আসলো। আমি বাসায় নামতে দেখি মুন্না দাঁড়িয়ে আছে। কে রে, তুই এতটা সময় কোথায় ছিলি? আর তোর টুটের এই অবস্থা কেন? আর একটা সমস্যা হয়েছে, তাই সেটা সেরে আসলাম। কি সমস্যা? শহরে আসলি 2 দিনও হলো না, তার মাঝে সমস্যায় জড়িয়ে গেলি? আরে না, তেমন কোনো সমস্যা না। আচ্ছা বাদ দে এখন সব কথা। আগে বল, কলেজের কি অবস্থা? আমি অ্যাডমিশন করিয়ে দিয়েছি তোকে, কাল থেকে কলেজ শুরু করিস। আচ্ছা। বাট একটা কথা মাথায় রাখিস, কলেজে অনেক সমস্যায় পড়তে হবে তোকে। একটা মেয়ে আছে কলেজে, সে খুব ডেঞ্জারাস। আর তাছাড়া সিনিয়র কিছু আছে যারা অল টাইম র্যাগিং দেয়, তাদের থেকে একটু সাবধানে থাকিস। আর পারতপক্ষে কারোর সাথে ঝামেলা করিস না। আরে সমস্যা নেই, আর আমি কার সাথে ঝামেলা করব? আমার পোশাক আশাক দেখলেই তো মানুষ আমার থেকে অনেক দূরে সরে যাবে। আমার মতন ছোট লোকের সাথে ওসব কেউ করবে না। আকাশ, তুই নিজেকে এতটা ছোট করছিস কেন? হ্যাঁ, তুই কি মানুষ না নাকি? আর তাছাড়া তোর সাথে আজ 1 বছর ধরে পরিচয় আমার, আমি জানি তুই মনের দিক দিয়ে অনেক বড়। সো নিজেকে একদম ছোট করবি না। আচ্ছা ঠিক আছে। তারপর মুন্নার সাথে অনেকটা সময় বাসায় বসে আড্ডা দিলাম। তারপর সে চলে গেল। আর সবার তো মোটামুটি আইডিয়া হয়েই গিয়েছে যে আমি এই শহরে নতুন। তাহলে আসুন পরিচয়টা দিয়ে আরেকটু ক্লিয়ার করে দিই। আমার নাম আকাশ। অনার্স 2য় বর্ষে পড়াশোনা করছি। পরিবার বলতে কেউ নেই আমার। তবে মানুষের কাছে এটুকু শুনেছিলাম যে আমার মা আর বড় বোন নাকি বেঁচে আছে। তবে তারা কোথায় থাকে কেউ জানে না, তাদের কোনো ঠিকানাই কারোর কাছে নেই। আমি ছোট থেকে একজনের কাছেই মানুষ হয়েছি। তিনি আমার মায়ের মতোই ছিলেন, কিন্তু কিছুদিন আগে তিনি মারা গিয়েছেন। তাই সেই শহর ছেড়ে এখানে চলে এসেছি, কারণ শহরটা আমার যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল। আর বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। সেদিনের মতন রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মুন্নার অ্যাডমিশন নিয়ে দেওয়া কলেজে চলে গেলাম। যেতে যেতে মুন্নার সাথে যোগাযোগ করে নিয়েছি। সেও আমার সাথে একত্রে কলেজে যায়, কারণ সেও আমার ক্লাসমেট। মুন্না আর আমি কলেজের গেট দিয়ে ঢুকবো, ঠিক তখনই কয়েকজন ছেলে এসে মুন্নাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই ছেলে, তাড়াতাড়ি এখান থেকে কালটি মার।
কলেজে নতুন মুরগি এসেছে তাই তাকে র্যাগিং দিব। আর তুই যাতে কোনো রিয়াক্ট না করিস তাই আগে থেকে পানিশমেন্টই দিয়ে দিলাম। ছেলেগুলো কথা শুনে মুন্না সেখান থেকে চলে গেল। মুন্না যেতেই ছেলেগুলো আকাশকে ঘিরে ধরল। কি রে ছোট লোকের বংশধর, তুই এই কলেজে চান্স পেলি কি করে রে? তোর জামা কাপড়ও তো আমাদের মতন অতটা হাই কোয়ালিটির না। আমি চুপচাপ নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। কি রে, তোর কথা কানে যাচ্ছে না? হ্যাঁ, কথার জবাব দে। আকাশ কোনো কথা না বলায় ঠাস করে আকাশের গালের মধ্যে চর বসিয়ে দেয় সেই ছেলেটা। আকাশ থাপ্পড় খেয়েও চুপ, সে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। যাক, সম্মান দিতে জানিস তাহলে। কথা না বলায় একটা থাপ্পড় মেরেছি, কথা বললে আরও কয়েকটা খেতি। চুপচাপ থাকাই একটাই থাপ্পড় মারলাম। তবে তুই এই কলেজে আসায় আমাদের একদিকে লাভ হয়েছে, কারণ আমরা একজন পার্সোনাল কাজের ছেলে পেয়ে গেছি। তোকে যখন তখন কাজে লাগাতে পারবো। এই কি বলিস তোরা? হ্যাঁ দোস্ত, তুই ঠিকই বলেছিস। এই শোন, আজ থেকে তুই আমাদের কর্মচারী। আমাদের জন্য সবসময় নাস্তা পানি আনা নেওয়া তুই করবি। আর এখন শোন, আমার পা অনেক ব্যথা করছে, পাগুলো টিপে দে দেখি। ছেলেগুলো কথা শুনে মেজাজটাই চরম লেভেলের খারাপ হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। র্যাগিং করতে বাধা দিলে আরো সমস্যা করবে, তাই চুপচাপ ওদের কথা মেনে নিলাম। ছেলেটার পা টিপে দেওয়ার জন্য মনস্থির করলাম। ঠিক তখনই কয়েকটা মেয়ে এসে ছেলেগুলোকে বলল, এই যে শুনেন ভাইয়েরা, আপনারা ওকে কোনো ধরনের র্যাগিং দিবেন না, কারণ ও ত্রিদার অনেক কাছের লোক। ত্রিধার কাছের লোক হলে আমরা কি করব? মুরগি হাতে পেয়েছি, তাকে র্যাগিং না দিয়ে থামবো না। আর তাছাড়া এই ছোটো লোক ত্রিধার কাছের মানুষ হয় কী করে? আমরা সব বানট কথা বিশ্বাস করি না। ত্রিধা এসে যদি এই কথা বলে যে সে তার কাছের লোক, তাহলে আমরা তাকে ছেড়ে দেব। আচ্ছা, আমরা ত্রিদাকে বলছি। মেয়েগুলো গিয়ে ত্রিধাকে বলে। একটু পর ত্রিধা ছেলে পেলে গুলোর কাছে আসে। এই, তোদের সমস্যা কি রে? কোনো সমস্যা নেই আমাদের, আমরা নতুন মুরগি পেয়েছি তাই র্যাগিং দিচ্ছি। তোদেরকে একবার বললাম যে হয়নি, যে সে আমার কাছের লোক। মানে কি ত্রিধা, এই ছোটো লোক তোমার কাছের কেউ? এই কথা যেন কোনো মতেই বিশ্বাস করতে পারছি না। তোদের বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়া, তোদের বিশ্বাস করাচ্ছি। ত্রিধা আকাশের কাছে এসে ওকে জড়িয়ে ধরে সবার সামনে তার ঠোঁটের মধ্যে কিস বসিয়ে দেয়। এই দৃশ্য দেখে পুরো কলেজ হাঁ করে তাকিয়ে আছে আকাশ আর ত্রিধার দিকে। পুরো কলেজের সকলকেই তাক লাগিয়ে দিয়েছে ত্রিধার এমন কর্মকাণ্ড। সবার চোখ জোড়া কপালে উঠে গিয়েছে ত্রিধার আচরণে। কিছুক্ষণ পর ত্রিধা আকাশকে ছেড়ে দেয়। কি রে, এইবার বিশ্বাস হলো তো? ত্রিধার প্রশ্নের উত্তর দেওয়ার পরিস্থিতি যেন কেউ নেই, সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি রে, সবার মুখে বলি কোথায় গেল? ত্রিধা, কি করে সম্ভব এমনটা? কি করে সম্ভব সেটা তো নিজে চোখেই দেখলি, তাহলে আবার ছাগলের মতো চেঁচাচ্ছিস কেন? ত্রিধার কথা শুনে সবাই চুপচাপ হয়ে যায়, কারণ ত্রিধার মুখের উপরে কথা বলবে এমন কারোর বুকের পাটা হয় না। এই ছেলে, চল তুই আমার সাথে। ত্রিধা আকাশের হাত ধরে টানতে টানতে একটা জায়গায় নিয়ে গিয়ে বসায়। আকাশ চুপচাপ বসে আছে। শোন, কলেজে সবাই জেনে গেছে যে তোর উপরে ত্রিধা হক জমিয়েছে। আজকের পর আর কেউ সাহস করবে না তোর সাথে বেয়াদবি করার। আর তোর গাল লাল হয়ে আছে কেন? তার মানে কি সেই ছেলেগুলো তোকে র্যাগিং দিয়েছে? আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, কোনো কথা না বলে। চট জলদি কথার অ্যান্সার না পেলে চরম রাগ ওঠে আমার। প্রথমবারের মতো মাফ করে দিলাম। সো এবার বল যে সেই ছেলেগুলো কি তোকে র্যাগিং করেছে? না, র্যাগিং করেনি, কারণ র্যাগিং করার আগেই আপনার মানুষ চলে আসে, তবে থাপ্পড় মেরেছে তারা আমায়। খুব লেগেছে তাই না তোর? তুই টেনশন করিস না, ওদের কি হাল করি সেটা খালি তুই দেখতে থাক। আচ্ছা শোন, চোখটা অফ কর একটু। মেয়েটার কথা শুনে বুঝতে পারছি না যে কি করতে চাইছে সে, তবে মেয়েটার কথা মতন চোখ বন্ধ করে ফেললাম। আর সে আমার দু গাল হাত দিয়ে ধরে আমাকে কয়েকটা চুমু এঁকে দিল গালের মধ্যে। হয়েছে, এবার যন্ত্রণা কমে যাবে তোর। আর তুই এখন সোজা ক্লাসে চলে যা, আমি কিছু সময় পরে আসছি। ত্রিধার কথা মতন ক্লাসে চলে গেলাম। মনের মধ্যে এক ধরনের তুফান বইছে। কি চায় ত্রিধা আমার কাছে? কেন সে আমার সাথে এরকম অদ্ভুত আচরণ করছে? হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভেতরে, কিন্তু এর কোনো উত্তর এই যেন মনে হয় আমি পাবো না। তারপর ক্লাসে চলে গেলাম। স্যার এবং ক্লাসের সকলের সাথেই পরিচিত হয়ে নিলাম। সবাই আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে আমার ড্রেস আপ দেখি। আমি লজ্জায় মাথা নুয়ে রেখেছি। স্যার ক্লাস করতে শুরু করেছে। আজ কলেজের প্রথম দিন, কেমন যেন বেখাপ্পা লাগছে সবকিছু। তবে আশা করি সেটা সময়ের সাথে সাথে চলে যাবে।
মুন্না আমার পাশেই বসেছে। সে কিছুক্ষণ পর পর আমার দিকে চোখ পাকে তাকাচ্ছে, হয়তো কিছু বলতে চায়, কিন্তু স্যার ক্লাস নেওয়ায় কথা বলতে পারছে না। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে ক্লাসে মন দিলাম। কিছু সময় ক্লাস করার পর হুট করেই সেই মেয়েটা আমাদের ক্লাসে আসে। সেই মেয়েটা বলতে ত্রিধা আর কি। তারপর সে এসে স্যারকে বলে, স্যার, আমার কিছু কথা বলার আছে সবার উদ্দেশ্যে। হ্যাঁ ত্রিধা, বলো। সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, এই সেকশনে একটা নতুন ছেলে এসেছে, যার নাম হলো আকাশ। সে আমার প্রিয় মানুষ। ওর সাথে ইটিস পিটিস করার চেষ্টা করবে না কেউ। আমি যদি জানতে পারি যে কেউ ওর সাথে উল্টোপাল্টা কিছু করার ট্রাই করেছো, তাহলে সোজা মেরে কোমায় পাঠিয়ে দিব। ত্রিধার কথা শুনে একজন বলে ওঠে, যে না পোশাক আশাক ওর, ওকে দেখতে তো ছোট লোকের মতন দেখায়। ওর সাথে কেউ ওসব করতে যাবে? মেয়েটার কথা শুনে ত্রিধা চরম পর্যায়ে রাগ উঠে যায়। সে সোজা এসে মেয়েটার গালে ঠাস ঠাস করে কয়টা থাপ্পড় লাগিয়ে দেয়। এই মেয়ে, নিজেকে কি মনে করিস? হ্যাঁ, তার পোশাক আশাক তোদের মতো নামি দামি না দেখে কি সে মানুষ না? নাকি তোরা টাকার গরমে আসমানের চলাফেরা করিস? কোনটা? ত্রিধার ধমকে মেয়েটা চুপ হয়ে যায়। কি রে, কথা বলছিস না কেন? আমার ভুল হয়ে গেছে। এইবারের মতো মাফ করে দিলাম। সবাইকে আবারও বলছি, সে যেমনই হোক না কেন, সে আমার প্রিয় বান্দা। ওর দিকে কেউ আঙুল তুললেও তার আঙুল আমি ভেঙে দিব। আর তোমরা সবাই ওর দেখাশোনা করবে, কারণ আমি এই সেকশনের স্টুডেন্ট না, তাই ওর দেখাশোনা করতে একটু সমস্যা হবে। তাই তোমাদের দায়িত্ব দিয়ে গেলাম, সবাই ওকে দেখে রাখবা। আর এই ছেলে শোন, ক্লাস শেষে আমি কলেজের গেটে অপেক্ষা করব। তুই বাসায় যাওয়ার আগে একবার আমার সাথে দেখা করে যাবি। ত্রিধা সবার উপর তার হুকুমত চালিয়ে চলে গেল। এদিকে ক্লাসের সবাই এবং স্যার সহ টাস্কি খেয়ে আছে ত্রিধার কথায়। কারোর মুখে কোনো সাউন্ড নাই, আর সাউন্ড করবেই কি করে? ত্রিধার কথায় পুরো ক্যাম্পাস চলে। ত্রিধার কাছে কলেজের সিনিয়ররাও র্যাগিং খায়। ক্লাসরুমটা পুরো নিস্তব্ধ হয়ে গিয়েছে মুহূর্তের মাঝে। স্যার ক্লাসের পরিবেশ ফিরিয়ে আনতে লেকচার দেওয়া শুরু করে। সবাই স্যার লেকচার শোনায় মন দেয়। দেখতে দেখতে অনেক কয়টা স্যার এসে ক্লাস শেষ করিয়ে চলে গেল। ছুটির ঘন্টা বাজিয়ে দিয়েছে। সবাই টেবিল থেকে নিজের ব্যাগ উঠিয়ে কাঁধে নিয়ে চলে গেলো। তারপর যে যার মতন চলে যেতে শুরু করলো। আমিও ক্লাসরুম থেকে বের হলাম। আমার সাথে মুন্নাও আছে। আচ্ছা আকাশ, একটা কথা বলতো, ত্রিধা তোকে নিয়ে কি শুরু করেছে? আর কিসের প্রিয় মানুষ দাবি করছে তোকে? সে তো আমি নিজেও জানি না কোথাকার প্রিয় মানুষ, কোনখানের প্রিয় মানুষ। তুই যদি না জানিস, তাহলে ক্লাসরুমে এসে এভাবে সবাইকে শাসিয়ে গেল কেন? আরে মুন্না, সত্যিই আমি কিছু জানি না। আচ্ছা, না জানলে আর কি করার, চল এবার বাড়িতে চলে যাই। মুন্না, তোর কি মনে নেই যে সে আমায় ক্লাস শেষ করে দেখা করতে বলেছে? ও হ্যাঁ, যা গিয়ে দেখা করে আয়। আচ্ছা, আমি গিয়ে দেখা করে আসছি, তুই একটু দাঁড়া। মুন্নাকে দাঁড় করে রেখে ত্রিধার কাছে চলে গেলাম। কলেজের মোট দুটো গেট, একটা দিয়ে আমরা বের হব, আরেকটা দিয়ে সেই সুন্দরী ত্রিধা নামক মেয়েটা বসে আছে। ত্রিধার কাছে যেতে বর্ধনে একটা শট খেলাম। ত্রিধার সেই ছেলেগুলোকে মেরে সার শরীরে মায়ের ছাপ ঠুকে দিয়েছে। শুধু তাই নয়, ছেলেগুলোর শরীরে কোনো কাপড়ই নেই, শুধু আন্ডারওয়্যার পরে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। কি হলো তো ওদের শাস্তি? বলেছিলাম না যে ওদের অবস্থা আমি খারাপ করে দিব? সো দেখ, দিয়েছি ওদের অবস্থা খারাপ করে। তোর গালে থাপ্পড় দেওয়ার ফল ওরা পেয়েছে। মেয়েটার কথা শুনে বুক ধরফর করছে। কি করে সম্ভব এসব? সে কলেজের সবার উপরে নিজের হুকুমত চালাচ্ছে। কেউ ভয়ে তার মুখের উপরে একটা কথা বলছে না। সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। কি রে, কথা বলছিস না যে? আচ্ছা থাক, কথা বলতে হবে না। তুই একটা কাজ কর, তুই গা থেকে শার্টটা খুলে ফেল। ত্রিধারের কথা শুনে চমকে উঠলাম। কি সব বলছে এই মেয়ে আমাকে? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কি রে, কথা কানে যায়নি তোর? তোকে বলছি গা থেকে শার্টটা খুলতে। আমার অনেক লজ্জা লাগছে, প্লিজ আমাকে এভাবে শাস্তি দিন না। আমি কোনো ভুল করে থাকলে আপনি আমার গায়ে হাত তুলতে পারেন। আকাশের কথা শুনে ত্রিধা এবার সেই রকমের রেগে যায়। সে আকাশের কলার ধরে এক টান দিয়ে তার শার্ট ছিঁড়ে ফেলে। কথা বেশি বলিস যে, এটা তার ফল। ভালোই ভালোই আমার কথা শুনলে এমনটা আর করতে হতো না আমাকে। সো এবার দেখি, আমার কাছে আয়। আমি ঠায় সেখানে দাঁড়িয়ে আছি। লজ্জায় মাথা কাটা যাচ্ছে মতন অবস্থা। আশেপাশে যারা ছিল সবাই আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। তুই কি আমার কাছে আসবি, নাকি আবার অন্য পন্থা অবলম্বন করতে হবে আমাকে? ত্রিধা এমন কথা শুনে তাড়াতাড়ি ওর কাছে গেলাম। না হয় এবার কি করে বসবে কে জানে। তার কাছে যেতেই সে আমার কোমরে
তার 2 হাত দিয়ে পেঁচিয়ে ধরলো, তারপর বুকের মাঝখান বরাবর পাগলের মতন চুমু খেতে শুরু করলো। যাদেরকে ত্রিধা শাস্তি দিয়েছে তারা চোখ পাকিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। তখনই ত্রিধা বলে ওঠে, এই তোরা এদিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, জীবনে কি আর কোনোদিন রোম্যান্স দেখিসনি মনে হয়? তাড়াতাড়ি সব কয়টা চোখ নামা, না হয় সব কয়টা চোখ তুলে নিব একদম। ত্রিধা ঝাটকি খেয়ে ছেলেগুলো নজর ফিরিয়ে নেয়, আর ত্রিধা আমার বুকে চুমু খাওয়া বাদ দিয়ে নিয়ে ব্যাগ খুলে একটা নতুন শার্ট বের করে। শোন, এইটা তোর জন্য কিনে এনেছি একটু আগে। কাল থেকে এইটা পরেই কলেজে আসবি। আর একটা প্যান্টও এনেছি, কাল থেকে ওসব পরে ক্লাস করবি। পুরনো জামা কাপড় আর পরবি না। এই নেট প্যান্ট আর শার্টটা তোকে আমি পরিয়ে দিচ্ছি। তারপর ত্রিধা আমার নিজের হাত দিয়ে শার্টটা পরিয়ে দেয়। আমার ভেতর যেন প্রবল বেগে তুফান বইছে। মেয়েটা কেন সব বলছে আর করছে? সে আমার কাছ থেকে কি চায়? এই ছেলে, এত কি ভাবছিস? হ্যাঁ, ত্রিধার কথায় হুঁশ ফিরিয়ে আসে। না না, কিছু না। কিছু না হলেই ভালো। এইবার দেখি, আমার পাশে এসে বস। চুপচাপ তার পাশে গিয়ে বসলাম। তার পাশে বসতে সে রোমান্টিক ভাবে আমার কাঁধে মাথা রেখে হেলান দিয়ে বসে। মেয়েটার আচরণ দেখে আমি যেন কোনো এক শূন্যে মহাশয়ে ভাসছি, যেখানে কোনো কিছুর অস্তিত্ব নেই। সেখানে আছে শুধু এই মেয়ের আশ্চর্যজনক ভালোবাসা। আচ্ছা শোন না, ওদেরকে কি মাফ করে দিব? আমি তো জানি না ওদের বিষয়ে, আপনি ভালো বলতে পারবেন। এই, তোকে বলতে বলেছি, সো তুই বলবি। আচ্ছা আচ্ছা, মাফ করে দিন। এই, তোরা চলে যা, তোদের মুক্তি মিলে গেছে। আমার প্রিয় তোদেরকে মাফ করে দিতে বলেছে। ত্রিধার কথা শুনে ছেলেগুলো চলে গেল, শুধু আমি আর ত্রিধা সেখানে বসে আছি। ঠিক তখনই হুট করে পেছন থেকে কেউ জন এসে আমাকে ধাক্কা মারে। আমি সেভাবে প্রস্তুত না থাকায় ধাক্কার প্রেসারে মাটির উপরে গিয়ে ছিটকে পড়লাম। আমার সাথে সাথে ত্রিধাও পড়ে গেল। মাটি থেকে উঠে ঘাড় ঘুরে পিছন তাকাতে অবাক হয়ে গেলাম, কারণ যে আমায় ধাক্কা দিয়েছে সে আর কেউ না, সে হলো মুন্না। কিন্তু সে হঠাৎ আমায় এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিল কেন? এটার রহস্যই যেন খুঁজে পেলাম না। মুন্না, কি করলি এটা তুই? আকাশ, সরি, আই এক্সট্রিমলি সরি। বিশ্বাস কর, আমি ভেবেছিলাম যে তুই আমায় না জানিয়ে অন্য কারোর সাথে ইটিস পিটিস করছিস, কিন্তু আমি জানতাম না যে এটা আমার কলেজের সেই লিডার মেয়ে। আর তাছাড়া আমি মস্কারি করেই ধাক্কা দিয়েছি। আমি ভাবতেও পারিনি যে তোরা এভাবে পড়ে যাবি। মুন্না, এভাবে কেউ মস্করা করে? হ্যাঁ, কার যদি কোনো ক্ষতি হয়ে যেত তখন কি করতি? সত্যি আমি বুঝতে পারিনি। আচ্ছা থাক, হয়েছে। আমি ত্রিধার দিকে হাত বাড়িয়ে দিলাম তাকে মাটি থেকে ওঠানোর জন্য, কিন্তু সে আমার সাপোর্ট না নিয়ে মাটি থেকে উঠে দাঁড়িয়ে পড়লো আর মুন্না দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার বুঝতে বাকি রইল না যে ত্রিধা এখন মুন্নাকে কাঁচায় গেলে ফেলবে। ত্রিধা হুট করে দৌড়ে গিয়ে পাশে পড়ে থাকা একটা কাঠের টুকরো নিয়ে আসলো। তারপর সে তেড়ে ফুড়ে মুন্না দেখে এগিয়ে যায়। এই জানোয়ারে বাচ্চা, তুই কোন সাহসে এসে ধাক্কা দিয়েছিস আমাদেরকে? আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমায় মাফ করে দিন। তোর মাফের গুষ্টি মারি। বলে ত্রিধা ড্রাম করে একটা বাড়ি বসিয়ে দেয় মুন্নার শরীরে। মুন্না বাড়ি খেয়ে সাথে সাথে দৌড়ে গিয়ে আকাশের পেছনে লুকায়। আকাশ প্লিজ, তুই আমাকে বাঁচা। আমি ভুল করে এমনটা করেছি, আর কোনোদিন এমন কিছু করব না আমি। প্লিজ আপনি ওকে মাফ করে দিন, সে বুঝতে পারে নাই, না বুঝেই এমনটা করছে। এই ছেলে, চুপ একদম। ওকে আজকে আমি জন্মে শিক্ষা দিয়ে ছাড়বো। আর তুই সরে যা ওর সামনে থেকে, না হয় কিন্তু তোকেও মেরে হাড়গোড় ভেঙে ফেলবো। প্লিজ আপনি শান্ত হন। এই, তোর শান্তর গুষ্টি মারি, রাখ তোর শান্ত তোর কাছে। ত্রিধা আজকে পুরোপুরি খেপে গিয়েছে। সে দৌড়ে গিয়ে মুন্নাকে আবার মারতে শুরু করে। আকাশ যে তাকে বাধা দিচ্ছে সেটাও সে মানছে না। সে মুন্নাকে মারতে মারতে মাটিতে ফেলে দেয়। ত্রিধার এমন রাগ দেখে আকাশের বুঝতে বাকি নেই যে আজ খারাপ কিছু ঘটবে। না, মেয়েটাকে থামানো দরকার, কিন্তু কি করে থামাও তাকে? মাথায় যেন কিছুই কাজ করছে না, মাথায় পুরো জটলা পেকে গেছে। তৎক্ষণাৎ আর কিছু না পেয়ে ত্রিধাকে পেছন থেকে গিয়ে জাপটে জড়িয়ে ধরলাম। 2 হাত দিয়ে তাকে পেঁচিয়ে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরেছি। মেয়েটার সারা শরীরে আগুনের মতন হেড হয়ে আছে। এই ছেলে, তুই আমাকে ছেড়ে দে। ওকে না কেলালে আজকে শান্তি আমার লাগবে না। না, আমি আপনাকে ছাড়ব না, প্লিজ আপনি আগে শান্ত হন। মেয়েটাকে নিজের শরীরে সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরেছি, কিন্তু সে আমার থেকে ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু আমি তো তাকে ছাড়বো না। তবে সেও নাছোড়বান্দা, সেও তার কাজ চালিয়েই যাচ্ছে। শেষমেশ আর কিছু না পেয়ে ত্রিধার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট বসিয়ে দিলাম। এবার সে শান্ত হয়ে গেল। অন্যদিকে মুন্নাকে হাত দিয়ে ইশারা করে চলে যেতে বলেছি, সে আমার ইশারা মতন সেখান থেকে চলে যায়। এদিকে ত্রিধা পুরো পাগল হয়ে গিয়েছে। তার মাথা থেকে মায়ের ভূত তো নেমেছে, কিন্তু আরেকটা ভূত চেপে ধরছে তাকে। আমি অনেকক্ষণ যাবৎ ছাড়ার চেষ্টা করছি,
কিন্তু সে আমার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়েই রেখেছে। তার থেকে কোনোভাবেই নিজেকে ছাড়তে পারছে না। সে আমার ঠোঁটের অবস্থার 12টা বাজিয়ে দিয়েছে। সে হুট করে আমার ঠোঁটের মধ্যে নিজের দাঁত বসিয়ে দিয়ে পরে ছেড়ে দেয়। তার ধারালো দাঁত আমার ঠোঁট পুরো ক্ষত করে দিয়েছে। সেই ক্ষতটা সে চুইয়ে চুইয়ে রক্ত পড়তে শুরু করে। আমি অবাক চোখে ত্রিধার দিকে তাকিয়ে আছি। এই ছেলে, এইভাবে তাকিয়ে থেকে কোনো লাভ নাই। সবে মাত্র তোর ঠোঁট স্পর্শ করেছি, এখনো তোর সারা শরীর বাকি আছে। ধীরে ধীরে তোর সারা শরীরেই স্পর্শ করব আমি। তোর সারা শরীর আমার, শুধু তোর শরীর না, পুরো তুইটাই আমার। আচ্ছা শোন, এখন বাসায় চলে যা তুই, আমার একটা কাজ আছে, আমি সেটা সেরে বাসায় যাব। আমি সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। মনে মনে খালি একটা কথাই বাড়ি খাচ্ছে, এই মেয়েটা কি কোনো ভ্যাম্পায়ার নাকি? না হয়তো এমনটা কেন করে সে? না দেখি এর শেষ কোথায় হয়। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাবার শেষ করে বিছানায় গায়েলে দিয়ে ফেসবুকিং করছি। হঠাৎ এই নিউজ ফিডের একটা পোস্ট সামনে এলো। অনেক কটা ছেলেকে নাকি একইভাবে মেরে গাছের সাথে লটকে রেখেছে রংবাজ নামক কোনো একটা গ্যাংয়ের ছেলে পেলে। এই নিউজ দেখে বুকের ভেতরে ছ্যাদ করে উঠলো। এই রংবাজ গ্যাং আবার কোথা থেকে উৎপত্তি হলো? এদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই নাকি? তোর মূর্খ সবটা। এসব বিষয়ে আমি না ঘামলেও চলবে। তারপর কিছুটা সময় ফেসবুকিং করে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলায় ঘুম থেকে উঠতেই মুন্না ফোন দিল। আকাশ, ধন্যবাদ রে আমাকে ওই মেয়ের হাত থেকে বাঁচানোর জন্য। তুই না থাকলে সে মেয়ে আজ আমাকে মেরেই ফেলতো। আরে বাদ দে সব কথা, বন্ধু বন্ধুর বিপদে না আসলে কিসের কি? হ্যাঁ সেটাই। আচ্ছা শোন, কোথায় আছিস তুই? কোথায় থাকবো আবার, বাসাতেই আছি। আচ্ছা আমি আসছি, তুই বাসায় থাক। আচ্ছা। তারপর ফোন রেখে দিয়ে উঠে হাত মুখ ধুয়ে নিলাম। তারপর বসে বসে মুন্নার অপেক্ষা করছি। একটু পরই দরজায় কর্নার আলো কেউ। উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতে দেখি ত্রিধা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ত্রিধাকে দেখে বিশাল রকমের একটা শক খেলাম। এই আপনি এখানে কেন? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? না তা না, আসলে হঠাৎ করে আসলেন তো তাই। আমার যখন ইচ্ছে হবে তখনই তোর কাছে আসবো। সো এবার ভিতরে ঢুক, আর টিভি থাকলে চালু কর। একটু পর টিভিতে একটা রোমান্টিক মুভি দিবে, দুজনে বসে বসে মুভি দেখব। আর আমি পপকর্নও নিয়ে এসেছি, সেই মজা হবে আজকে। ত্রিধার কথা মতন ভাঙাচোরা টিভিটা চালু করে দিলাম। তারপর দুজনে বসে বসে টিভি দেখছি। ত্রিধা আমায় জোরে ধরে বুকের মধ্যে মাথা দিয়ে রেখেছে। ঠিক তখনই মুন্না ঘরের মধ্যে প্রবেশ করে। ত্রিধা আসায় সেই যে দরজা খুলেছি আর লাগায়নি। মুন্না আসার সময় হাতে করে নাস্তা নিয়ে এসেছিল। সে ত্রিধাকে দেখে নাস্তাগুলো সেভাবে ঘরের মধ্যে ফেলে রেখে এক দৌড়ে ঘর ছেড়ে পালিয়ে যায়। এই বেয়াদব, ওই ছেলে তোর বাসায় কেন এসেছে? সে আমার বন্ধু হয় তাই এসেছে। তো এভাবে দৌড়ে পালালো কেন? আপনাকে দেখে। যা, ওকে গিয়ে ধরে নিয়ে আয়। ওকে ধরে এনে আমার সামনে হাজির কর। ত্রিধার কথা মতন বাসা থেকে বের হয়ে মুন্নাকে ফোন দিলাম। এই মুন্না কই তুই? তোকে ত্রিধা বাসায় আসতে বলেছে, তাড়াতাড়ি বাসায় আয়। আকাশ, আমার কি মেরে ফেলার প্ল্যান করছিস নাকি তোরা? আরে কি সব বলছিস? হ্যাঁ, তোকে আমরা মেরে ফেলতে যাবো কেন পাগল? ত্রিধা তোকে ওর সামনে নিয়ে যেতে বলেছে। সো তুই বাসায় আয়। আর কিছু হবে না, আমি আছি, তুই আমার উপরে ভরসা রাখতে পারিস। আচ্ছা আসছি। কিছুক্ষণ পর মুন্না বাসায় আসে। তাকে নিয়ে ত্রিধার কাছে গেলাম। এই যে শোন, তোর বেয়াদবির শাস্তি তোকে ভালোভাবে দিতে পারিনি। সো এখন তুই আমাদের জন্য কফি বানা কিচেনে গিয়ে। আমি আর আকাশ বসে বসে মুভি দেখব। আমি তো কফি বানাতে পারি না। পারিস কি পারিস না সেটা তোর ব্যাপার। তোকে বলেছি কফি বানিয়ে আনতে, সো কফি বানিয়ে আন। না হয়তো তোর রক্ত কফির মগে নিয়ে পান করব। ত্রিধার কথা শুনে মুন্না তাড়াতাড়ি কফি বানাতে চলে যায়। অন্যদিকে আকাশ গিয়ে ত্রিধার পাশে চুপ করে বসে পড়ে। কিরে, তোর সমস্যাটা কোথায়? কই কিসের সমস্যা? তুই এভাবে বসে আছিস কেন? শুরুতে কি এভাবে বসেছিলি? না। তাহলে আগের মতো আমায় জড়িয়ে ধরে বস। ত্রিধার কথা মতন ওকে আবার জোরে ধরলাম। সে আমায় জোরে ধরে বুকের মধ্যে মাথা রাখলো। ভেতরে কেমন যেন এক ধরনের তুফান বইছে। মনে হচ্ছে যেন নিজের প্রিয় মানুষটাকে বুকে জড়িয়ে নিয়ে রেখেছি। কিন্তু সত্যি তো এমনটা না, কারণ ত্রিধার চাওয়া পাওয়া কি সেটাই বুঝতে পারছি না। এসব নিয়ে ভাবছিলাম, তখন মুন্না কফি বানিয়ে নিয়ে এলো। ত্রিধা মুন্নার হাত থেকে কফি নিয়ে এক চুমুক দিতেই তার চেহারার রং পরিবর্তন হয়ে যায়। সেই কফির মগ আর কফি সহ ফিক্কা দিয়ে ফেলে দেয়। তোদের দিয়ে আসলেই কোনো কাজ হবে না। তুই আসলেই একটা গাধা। তোর মতো গাধা দুনিয়ার জন্য একটা বোঝা। মুন্না মাথা নুইয়ে রেখেছে। ভিতরে ভিতরে সে ভয়ে ভয়ে মরছে। আচ্ছা শোন, তুই গাধা হোক আর যাই হোক না কেন,
আকাশের দেখাশোনা আজ থেকে তুই করবি। ওর চলাফেরার যেন কোনো ধরনের সমস্যা না হয়। তার সমস্ত প্রয়োজন তুই পূরণ করবি। তার জন্য যত টাকা প্রয়োজন হয় আমাকে জানাবি তুই। ত্রিধার কথা শুনে আকাশ আর মুন্না দুজনেই তাজ্জব হয়ে যায়। কি বলেছি মাথায় ঢুকেছে তোর? জি। হয়েছে, এবার আমি চললাম। আর আকাশ, তুই কলেজে তাড়াতাড়ি চলে আসবি, আমি অপেক্ষা করব কলেজে। আচ্ছা। তারপর ত্রিধা চলে গেল। মুভি শেষ না করেই ত্রিধা যাওয়ার পর অনেকটা সময় মুন্না আর আমি আড্ডা দিলাম বললে ত্রিধার বিষয় নিয়ে কথা বলছি। তারপর রাতে মুন্নাও চলে যায়। পরদিন সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম। রিক্সা করে কলেজে যাচ্ছি, প্রায় পৌঁছেই গিয়েছি কলেজে। হঠাৎ দেখি কালকে সেই ছেলেগুলো পথ আটকে দাঁড়িয়ে আছে, যাদেরকে ত্রিধা মেরেছিল। সেই ছেলেগুলো প্লাস আরো অনেক ছেলেপেলে আছে তাদের সাথে, সবার হাতে লাঠি চোটা। তাদেরকে দেখে আমি রিক্সা থেকে নেমে গেলাম। মামুর বেটা, আজ তোকে পেয়েছি। তোর জন্য গতকাল ত্রিধার কাছে মার খেয়েছি আমরা। সো আজ তার প্রতিশোধ নেব। আজ তোকে জমের দুয়ারে পাঠাবো। দাঁড়া তুই, দেখি আজ তোকে কে বাঁচায় আমাদের হাত থেকে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, আর সামনে প্রায় 20 থেকে 25 জন ছেলে পেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। এখান থেকে কি দৌড়ে পালিয়ে যাব নাকি তাদেরকে প্রতিঘাত করব। ঠিক তখনই তাদের থেকে একটা ছেলে বলে ওঠে, এই মার শালাকে। আমি তখনও ডিসিশন নিতে পারিনি যে কি করব, কিন্তু তারা সকলে আমাকে মারার জন্য আমার দিকে তেড়ে ফুড়ে আসছে। আর আমি হাবলার মতন তখন দাঁড়িয়ে আছি, কিন্তু হঠাৎ করেই ছেলেপেলেগুলো আমার দিকে এগিয়ে না এসে উল্টো রাস্তা ধরে দৌড়াতে শুরু করলো। রে কি হয়েছে ওদের? কিছু তো বুঝে আসছে না, কাকে দেখে তারা এমন উল্টো দিকে দৌড়াচ্ছে। আমি কৌতূহল করে পেছনে ফিরতে দেখি ত্রিধা প্রায় শতাধিক ছেলেপেলে নিয়ে আমার পেছনে দাঁড়িয়ে আছে। এই ভয়াবহ দৃশ্য দেখে কলিজার পানি যেন মুহূর্তের মধ্যে শুকিয়ে গেছে আমার। অন্যদিকে যারা আমায় মারতে এসেছিল তারা দড়ি ছাড়া গরুর মতন ছোটাছুটি করছে। কে কোন দিক দিয়ে পালাবে দিশ কোলা পাচ্ছে না। তখনই ত্রিধা চেঁচিয়ে উঠলো, এই, তোরা সব কয়টাকে ধরে এনে আমার সামনে হাজির কর। ত্রিধার কথা মতন তার ছেলেপেলেগুলো তাদের পিছু ছুটে যায়, যারা পালাতে ধরেছে। আর ত্রিধা এসে আকাশের সামনে দাঁড়ায়। এই ছেলে, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি। ভাগ্যিস, আর একটু দেরি হলে অনেক বড় সমস্যা হয়ে যেত। আল্লাহ বড় বাঁচিয়েছে তোকে, যে যে আমি সব সময়ের মতো চলে এসেছি। কিন্তু ওদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার ছেলে পেলে ওদেরকে ধরে আনতে গেছে। ওদের পিঠের চামড়া আমি আজকে তুলে ফেলবো। ত্রিধা আকাশের সামনে দাঁড়িয়ে আছে। ত্রিধার ছেলেপেলেরা একটু পর ফিরে আসে। আপু, ওদের একটাকে ধরতে পেরেছি, বাকি সব কয়টা পালিয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই। একটা যাকে ধরে এনেছিস, আগে তার সাথে হিসাব নিকাশ করি। ওর সাথে এমন হিসাব নিকাশ করব যে বাকি সব কয়টা ওর অবস্থা দেখেই শুধরে যাবে। আমি চুপচাপ ত্রিধার সাথে দাঁড়িয়ে আছি, আর ত্রিধা রাগে ফোঁস করছে। তার উপরে যেন কোনো ভয়ঙ্কর পিশাচিনে ভর করছে। সে তার দলের ছেলেকে একটা থেকে হকি নেয়। তারপর যাকে ধরে এনেছে তাকে গণহারে মারতে শুরু করে। মারতে মারতে সারা শরীর ফাটিয়ে ফেলেছে তার। তারপর সে ছেলেটাকে ছেড়ে দিয়ে তার লোকদের বলে, এই, তোরা ব্যাটাকে একদম চিরতরে পঙ্গু করে দে। আমি আমার খায়েশ মিটিয়ে নিয়েছি। আচ্ছা আপু, আমরা দেখছি ওকে। এই আকাশ, চল তুই আমার সাথে। ত্রিধা আমাকে তার সাথে করে নিয়ে আসলো। তারপর সেখানে নিয়ে গিয়ে সোজা কলেজে চলে গেল। শোন, সোজা ক্লাসে চলে যাবি। একদম কারোর সাথে কোনো রকম মাখামাখি করবি না। আর কোনো সমস্যা হলে আমাকে ডাক দিবি, মনে থাকবে কথা? আচ্ছা। তারপর ক্লাসে চলে গেলাম, কিন্তু মনের ভেতরে বিশাল রকমের খুশি লাগছে যে কেউ আমার জন্য নিজের সমস্তটা বাজি রাখতে পারে, কেউ আমাকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনতে পারে। ত্রিধা নামক মেয়েটাকে মনে ধরে গেছে। আচ্ছা, মেয়েটা কি আমাকে ভালোবাসে? না হলে এমন করে কেন? ভেতরে ভেতরে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে আমার দিক থেকে আমি ঢলে পড়ছি, সেটা আমি শিওর। না, এই মেয়েটাকে আমার চাই। ওর মতন মেয়ে কারোর লাইফে থাকলে মৃত্যুও সে ব্যক্তির কাছে আসতে ভয় পাবে। মনে মনে কিছু একটা ভেবে নিলাম। তারপর ক্লাসে মন দিলাম। স্যার লেকচার দিচ্ছে, কিন্তু আমার মন অন্যদিকে। দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে গেল। আজ মুন্না ক্লাসে আসেনি। আমি চুপচাপ ক্লাস শেষ করে বের হয়ে গেলাম। ক্লাস শেষ করতেই দেখি ত্রিধা অনেক কয়েকজন মেয়ের সাথে গেটের সামনে বসে আছে। সে আমাকে দেখতে পেয়ে ডাক দিল। এই আকাশ, এদিকে আয়। আমি সোজা চলে গেলাম তার কাছে, গিয়ে তার পাশে চুপচাপ বসে পড়লাম। সে আমায় ব্যাগ থেকে পানির বোতল বের করে দিল। নে, এটা খা। অনেকটা সময় তো ক্লাস করে এসেছিস। আমি ভদ্র ছেলের মতন পানির বোতলটা হাতে নিয়ে গট গট করে সবটা খেয়ে ফেললাম। ত্রিধার সাথে মেয়েগুলো আমার দিকে তাকিয়ে আছে। এই ছেলে, তুই এতগুলা পানি খেলি কোন কারণে? নাস্তাগুলো খাবি কি করে এখন? আমি চুপচাপ মেয়েটার দিকে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে লাভ নেই। পানি খেয়েছিস তো খেয়েছিস,
নাস্তা শেষ করার আগে যদি উঠেছিস তাহলে সোজা খবর করে দিব। নে, হাঁ কর এবার। আমি তাজ্জব হয়ে গেলাম মেয়েটার কথায়। হা করে তাকিয়ে আসছি মেয়েটার দিকে। সত্যি মেয়েটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। কি রে, কথা কানে যায়নি তোর? কি বলেছি আমি? আমি তাড়াতাড়ি হা করলাম। সে ব্যাগ থেকে নাস্তা বের করে নিজের হাতে খাওয়াতে শুরু করলো। এদিকে আমার ভেতরে ভালোবাসার জোয়ার বয়ে চলেছে। ইস, মেয়েটা কিরকম কেয়ার করে আমার। সে নিজের হাতেই সবটুকু খাবার আমাকে খেয়েছে। আমাকে খাওয়া দাওয়া শেষ করিয়ে নিজের ওনা দিয়ে মুখ মুছে দেয়। সেটা দেখে তার সাথে একজন মেয়ে বলে ওঠে, ত্রিদা, তুই কি পাগল হয়ে গেছিস? সে কখন থেকে দেখছি তুই এই ছোট লোকটার খাতির যত করছিস। তোদের মাঝে কি কিছু চলছে? আমাকে বল তো। সাদিয়া, মুখ সামলে কথা বল। ওকে নিয়ে একটা বাজে কথাও না। আর তার সাথে আমার কিছু চলছে কি চলছে না তা দিয়ে তোদের কাজ কি? বাপরে, তুই দেখে অনেক পরিবর্তন হয়ে গেছিস ত্রিদা। এই ছেলে এমন জাদু করেছে তোকে যে এই ছেলের কারণে তুই আমাদের সাথে এভাবে কথা বলছিস? সাদিয়া, আবারও বলছি মুখ সামলে। আর তোরা এখন যা এখান থেকে, ওর সাথে আমার কিছু কথা আছে। ওকে, ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস এই ছেলে তোর মানের ইজ্জত ডুবাবে। সেটা সে সময় দেখা যাবে, এখন তোরা যা তো। আমি তিদার ব্যবহার দেখে হা করে তাকিয়ে আসছি তার দিকে। যে মেয়ের এত পাওয়ার, সেই মেয়ে আমার মতন একটা স্যাঁচড়ার পেছনে ঘুরছে। শুধু তাই নয়, সেই মেয়ে আমার জন্য তার ফ্রেন্ডদেরও পিছু দিতে দুবার হয়নি। তার মানে কি মেয়েটা সত্যি আমাকে ভালোবাসে, না এটার পেছনে কোনো ধরনের চক্র চলছে, কি জানে। না, এটা যাচাই বাছাই আমার করতে হবে। এই ছেলে, কোথায় হারিয়ে গেলি তুই? না, কোথায় হারাবো? দেখি, আর একটু কাছে এসে বস, আমি একটু নেশা করব। মেয়েটার কথার আগামাতা কিছুই বুঝলাম না। তবে আমি তার সামনে গিয়ে বসেছি। সে হুট করে ঠোঁট জোড়ায় স্পর্শ করে বসে। মেয়েটার এমন ধরনের কাজ দেখে বুঝতে বাকি হলো না যে সে এটাকে নেশা বলেছে। মেয়েটা চুমু খেয়েই চলেছে, কিন্তু আজ আমিও চুপ নেই। আমিও আজ তার সাথে সাড়া দিচ্ছি। এতদিন সে আমায় প্রেশার দিয়ে আমার ঠোঁটে স্পর্শ করছে, কিন্তু আমি কোনো সাড়া দিইনি। কিন্তু আজ কেন জানি তার উল্টো করলাম। আজ তার মোহে পড়ে গেছি। পাগলের মতন চুমু খাচ্ছি দুজন দুজনকে, কিন্তু হুট করে সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এই ছেলে, বাসায় চলে যা তুই। না, আমি যাব না। যাবি না মানে? আমি আপনাকে জড়িয়ে ধরবো। কি, পাগল হয়ে গেছিস মনে হয়? না আমার মতো মাথায় সিট তোরও পড়ে গেছে? সে যাই হবে হোক, আমি জড়িয়ে ধরবো। কথা যেটা বলেছিস সেটাই। সোজা এখন বাসায় চলে যাবি তুই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি আমি। তারপর চলে আসতে ধরলাম সেখান থেকে, কিন্তু মেয়েটা আমায় পেছন থেকে ডাক দিল। এই আকাশ শোন। দৌড়ে চলে গেলাম তার কাছে। নে, জড়িয়ে ধর একটু করে, তারপর সোজা বাসায় চলে যাবি। ত্রিদার কথা শুনে খুশিতে নাগিন ড্যান্স দিতে ইচ্ছে করছে। তাড়াতাড়ি ত্রিদাকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ জড়িয়ে ধরে সেখান থেকে চলে আসলাম। ত্রিদার কথা মতন সোজা বাসায় এসেছি। বাসায় এসে সেভাবেই শুয়ে পড়লাম। শরীর অনেক ক্লান্ত লাগছে আজকে, আর তাছাড়া খেয়েই তো এসেছি। সেভাবেই ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে মাগরিবের সময় উঠেছি। ঘুম থেকে উঠে হালকা পাতলা ফ্রেশ হয়ে নিলাম, তারপর পড়তে বসলাম। কিন্তু পড়ায় মন বসছে না। ভেতরে খালি একটা জিনিস সেট হয়ে গেছে, সেটা হলো ত্রিধা। ওকে ঘিরেই মনের সব বাসনা। এখন আমার না, যেমনটা ভেবেছি তেমনটাই করব। হালকা পাতলা প্ল্যান মোতাবেক কাজ করলাম। দেখি কপালে কি আছে। তারপর পড়া বই খাতা উঠিয়ে রেখে সেভাবেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। গিয়ে দেখি মুন্না গেটের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ত্রিধাকে কোথাও দেখলাম না। হয়তো এখনো আসেনি। মুন্নাকে বললাম, মুন্না, তোর সাথে তো ত্রিধা মোটামুটি ফ্রি হয়েছে, তুই এই কাগজটা ত্রিধাকে দিবি, সে আসলে। আমি ক্লাসে চলে গেলাম, কারণ আমার লজ্জা করছে কাগজটা দিতে, নয় আমিই দিতাম। কি আছে এতে আকাশ? আরে তেমন কিছু না, তুই খালি এটা ওর হাতে দিলেই হবে। দেখিস উল্টোপাল্টা কিছু হলে কিন্তু পরে আমাকে খেলাবে। আরে না, কিছুই হবে না, সে একটু পরেই আসবে। তুই এটা দিয়ে সোজা ক্লাসে চলে আসবি। আমি ক্লাসে আছি। মুন্নার হাতে কাগজটা দিয়ে ক্লাসে চলে গেলাম। অনেকটা সময় ধরে ক্লাসের ভেতরে অপেক্ষা করছি, কিন্তু মুন্না আসছে না। ঠিক তখনই অনেক কয়টা ছেলে ক্লাসের ভেতরে ঢুকে পড়ে। তারপর তারা আমার কাছে এসে আমার কলার ধরে টানতে টানতে ক্লাসরুমের বাইরে নিয়ে যায়। আমি কিছুই বুঝে উঠতে পারছি না যে কি হচ্ছে। তারা আমাকে ক্লাসরুম থেকে বের করে কলেজ মাঠে নিয়ে গিয়ে ইচ্ছা মতন মারতে শুরু করে। এই, তোমরা আমাকে মারছো কেন? তোমরা কি জানো যে ত্রিধা যদি এইবার এই খবর পায় তাহলে তোমাদের কি অবস্থা হবে? আকাশের কথা শুনে ছেলেপেলেগুলা হাসা শুরু করলো। হাসালি ভাই তুই? ত্রিধা আপুই তোকে মারতে পাঠিয়েছে, বলেছে তোকে মেরে তোর হাত পা ভেঙে ফেলতে। কি, ত্রিধা আমায় মারতে তোমাদের পাঠিয়েছে? হ্যাঁ, তিনিই তোকে মারতে পাঠিয়েছে। আকাশ ছেলেপেলেগুলোর কথা শুনে চমকে ওঠে। ঠিক সেই সময় ত্রিধা সেখানে আসে।
কি রে কুকুরের বাচ্চা, তোর সাথে একটু ভালো ব্যবহার করেছি বলে তুই ধরে নিয়েছিস যে আমি তোকে ভালোবাসি? হ্যাঁ, আপনি তো আমাকে ভালোবাসেন, না হয়তো আমার কেয়ার করতেন না। আকাশের কথা শুনে ত্রিধা আরো ক্ষেপে যায়। সে পা থেকে জুতা খুলে আকাশের গালে ইচ্ছে মতো কয়েকটা বাড়ি বসিয়ে দেয়। ছ্যাঁচড়ার বাচ্চা, সেই সব কোনো ভালোবাসা ছিল না। সেই সব আমি একজনের সাথে বাজি ধরে করেছি। বাজি বলতে একটা গেম খেলেছিলাম। সেখানে আমি ডেয়ার নেওয়ায় আমার ফ্রেন্ড আমাকে বলে যে তুই চোখ অফ কর, তারপর চোখ খোলার পর ফার্স্ট যাকেই চোখের সামনে দেখতে পাবি তাকেই পটিয়ে দেখাতে হবে। আই মিন, তার থেকে প্রেমের প্রপোজাল নিতে হবে। সেই দিন চোখ খোলার পর তুই চোখের সামনে চলে আসিস। আমি তোর থেকে প্রপোজাল পাওয়ার জন্যই এসব করতে হয়েছে, না হয়তো তোর মতো 2 টাকার ছেলেকে ভালোবাসতে যাব। আসলে ভুলটা আমারই ছিল যে আমি নিজের স্ট্যাটাস ভুলে গিয়ে তোর মতো ছ্যাঁচড়ার সাথে এতগুলো দিন চলেছি। না হয়তো তোর মতো ছোট লোক কোনোদিনই এই আমাকে প্রপোজ লেটার দিতে পারতো না। যদিও গেম ফিনিশ করেছি, কিন্তু তোর থেকে প্রপোজাল পেয়ে ঘৃণা লাগছে অতিরিক্ত মাত্রায় নিজের কাছে। নিজেকে ভালো করে একবারও আয়নায় দেখেছিস কখনো? নাচতে নাচতে এসেছিস আমাকে প্রপোজ করতে। হাহ, কোথায় তুই আর কোথায় আমি? আমি হলাম শহরের নাম করা রংবাজ গ্যাংস্টারের লিডার, যার পিছনে হাজার হাজার ছেলে ঘোরে। তাছাড়া আমার বাবাও শহরে নামি দামি লোক, আর তুই সেই মেয়েকেই প্রপোজ করতে চলে এসেছিস জানোয়ার। এই মার তোরা বেটাকে, মেরে একদম সারা শরীর ফাটিয়ে ফেলবি ওর। ত্রিধার কথা শুনে কলিজায় পানি পুরো শুকিয়ে গেছে। নিজের কাছে নিজেকে এতটা অসহায় লাগছে যা বলে বোঝাতে পারবো না। কিন্তু সে কাজটা ভালো করলো না, আর সে আমায় গ্যাংয়ের পাওয়ার দেখাচ্ছে যে সে রংবাজ গ্যাং লিডার। অথচ আমি যদি একবার নিজের ফুল ফর্মে চলে আসি তাহলে সে নিজেই কবরে খুইয়ে নিজেকে দাফন করবে। ছেলেগুলো আমাকে বেধড়ক মারতে শুরু করে, আর আমি অসহায়ের মতন মার খেয়ে চলেছি। মুন্না পাশে দাঁড়িয়েছে, সে আমায় বাঁচানোর জন্য যে এগিয়ে আসবে সেই সাহস সে করতে পারছে না। তারা আমায় মারতে মারতে সারা শরীর ফাটিয়ে ফেলে, তাও তাদের খায়েশ মেটেনি। আমি পাগলের মতন মাটির উপরে পড়ে গেলাম। এখনই যেন জ্ঞানী হারিয়ে ফেলবো আমি। ঠিক তখনই একটা ছেলে আমার তলপেট বরাবর সজোরে একটা লাথি মারে। লাথি খেয়ে মাগো বলে চিৎকার করে উঠলাম। এত ভয়ঙ্কর অপনের যন্ত্রণা হচ্ছিল যে টিকতে না পেরে বমি করে দিলাম। তারা আমার এই ভয়াবহ অবস্থা দেখে মুক্ত করে দিল আমাকে। এই থাক, আর মারিস না ছোট লোকটাকে, না হয়তো পরে সোজা উপরে চলে যাবে, তারপর আরেক বিপদ বাঁধবে তখন। ত্রিধার কথোপকথন ছেলেপেলেগুলো মার বন্ধ করে দেয়। তারপর তারা চলে যায়। তারা চলে যেতেই মুন্না দৌড়ে আসে আকাশের কাছে। এই আকাশ, ঠিক আছিস তো তুই? দেখে উড়ে দাঁড়া। মুন্না আকাশের হাত ধরে তাকে মাটি থেকে ওঠায়। মুন্না, আমি একটু পানি খাওয়া প্লিজ, আমার ভিতরে অনেক অশান্তি লাগছে। তুই দাঁড়া, আমি 1 মিনিটের মধ্যে পানি আনছি। মুন্না দৌড়ে গিয়ে আকাশের জন্য পানি আনে। তারপর তাকে সেই পানিটা খাইয়ে দেয়। এই আকাশ, তোর অবস্থা তো বেশি একটা ভালো না, চল তোকে নিয়ে হসপিটালে যাই। তার কোনো প্রয়োজন নেই, তুই ক্লাসে চলে যা, আর আমি বাসায় চলে যাচ্ছি। এই আকাশ, তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ, তোর শরীরের অবস্থা একেবারে দেখছিস তুই। মুন্না, আমি তোকে বলছি তুই ক্লাসে চলে যা। না, আমি ক্লাসে যাব না, আমি এখন তোকে নিয়ে সোজা হসপিটালে যাব। এই মুন্না, তোকে আমি বলেছি না ক্লাসে যেতে, তুই তারপর আমার মুখের উপর কথা বলছিস কেন সাহসে? মুন্না আকাশের ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পেয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমি ক্লাসে যাচ্ছি, কিন্তু প্লিজ তুই সোজা গাড়ি নিয়ে বাসায় চলে যা। হ্যাঁ, আমি বাসায় চলে যাবো, তুই এখন ক্লাসে যা। আচ্ছা, চললাম। মুন্না ক্লাসে চলে গেল, আর আমি সেখান থেকে চলে আসলাম। মাথা যেন চরকির মতন ঘুরপাক খাচ্ছে। সচলভাবে হাঁটার শক্তিটাও হারিয়ে ফেলেছি, কিন্তু তাও আমি নিজের জোরে কলেজ থেকে বেরিয়ে গেলাম। কারণ এত পরিমাণ লজ্জা লাগছে নিজের কাছে যা বলে বোঝাতে পারবো না। তার যখন আমায় মেরেছে তখন পুরো কলেজ আমার দিকে চোখ পাকে তাকিয়েছিল। আজকের পর পুরো কলেজ আমায় বাঁকা চোখে দেখবে। সবার চোখে কালার হয়ে গেলাম এই যাত্রায়। রাস্তা দিয়ে হাঁটছি আর এসব কথা ভাবছি, কিন্তু হঠাৎই মাথাটা বিশাল রকমের চক্কর দিয়ে উঠলো। আমার সমস্ত দুনিয়াদারি ঘুরতে শুরু করলো। চোখে যেন আর কিছুই দেখতে পাচ্ছি না। হুট করে মাথায় হাত দিয়ে সজোরে রাস্তার মধ্যেই বসে পড়লাম। ঠিক তখনই কোথা থেকে যেন অল্প বয়সী একটা মেয়ে দৌড়ে আসে আমার দিকে। এই যে, কি হয়েছে আপনার? আর আপনার সারা শরীরে এসব কিসের দাগ? আমার মাথা অনেক ঘুরছে আর এসব চোট পেয়ে হয়েছে। দেখি চলুন আপনি আমার সাথে, পাশেই আমার বাসা। সেখানে কিছুটা সময় রেস্ট নিয়ে বাসায় চলে যাবেন না হয়। ইস, কতখানি লেগেছে আপনার।
মেয়েটার কথা শুনে ভেতরটা ফেটে যাচ্ছে, কারণ সেও মেয়ে আর তিধাও একটা মেয়ে। এই মেয়ে যার তিধার ভেতরে আকাশ বাতাল ব্যবধান, কেউ মেরে মানুষের ভেতরটাকে জখম করে দিচ্ছে, আর কেউ সেই মানুষটাকে বাঁচানোর জন্য হায় হতাশ করছে। মেয়েটা আমায় ধরে ধরে তার বাসায় নিয়ে গেল, তারপর আমার রুমের মাঝে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল, পরে সে ভেতরে গেল। এদিকে আমার যন্ত্রণা আরো বেড়ে গেছে, আর টিকে থাকতে পারলাম না, সেভাবে জ্ঞান হারিয়ে ফেললাম। 3 দিন পর জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরে আসতে দেখি আমি বিছানার উপরে শুয়ে আছি, আর পাশে সেই মেয়েটা আরেকজন মহিলা বসে আছেন, সম্ভবত মেয়েটার মা উনি। এখন কেমন লাগছে বাবা তোমার? জি ভালো। আজ 3 দিন পর তোমার জ্ঞান ফিরেছে। এই 3 দিনে কতটা টেনশন হয়েছিল জানো? কি 3 দিন পর জ্ঞান ফিরেছে মানে? হ্যাঁ বাবা, আমার মেয়ে তোমার বাসায় নিয়ে আসার পর এই তুমি জ্ঞান হারিয়ে ফেলেছো, আর আজ এই তোমার জ্ঞান ফিরেছে। মহিলাটার কথা শুনে চোখ কপালে উঠে গেল। আজ 3 দিন আমি অচেতন, কি থেকে কি হচ্ছে সব? আচ্ছা বাবা, তোমার এমন অবস্থা কি করে হলো? আসলে কি বলবো, লজ্জার কথা তবুও বলছি। আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু সে আমার সাথে গেম খেলেছে। তার এই গেম সম্পর্কে আমার ধারণা ছিল না। যখন আমি তাকে নিজের ভালোবাসা ইজহার করি, তখন সে লোক দিয়ে আমায় বেধড়ক পিটুনি দিয়েছে। মানুষের মনুষ্যত্ব বলতে কি কোনো কিছুই নাই নাকি? আসলে দুনিয়াটা আজ খারাপ মানুষের দখলে। এই যে আমার মেয়েটাকে দেখেছো, তার বাবাকেও আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সে আমায় পুরো দমে মেরে দিয়েছে। পরিশেষে না পেরে তাকে ছেড়ে দিয়ে চলে এসেছি। কিন্তু মানুষটার নাকি কিছুদিন আগে মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর শুনে আমার বিন্দু পরিমাণ আফসোস হয়নি, কারণ সে তার পাপের ফসল পেয়েছে। বাবা, তুমি চিন্তা করিও না, যে তোমার সাথে খারাপ আচরণ করেছে সেও ঠিক সময় তার শাস্তিটা পেয়ে যাবে। হয়তো বা পাবে। আচ্ছা বাবা, তোমার বাসা কোথায় আর কে কে আছেন তোমার বাসায়? আমার বাসা এই শহরেই, এখানেই থাকি। আর পরিবার বলতে কেউ নেই, আমি একাই পরিবারের সদস্য। তবে হ্যাঁ, একজন আমার ছোট থেকে লালন পালন করছে, কিন্তু তিনি মারা গেছেন কিছুদিন আগে। আগে অন্য শহরে ছিলাম, কিন্তু তিনি মারা যাওয়ার পর এই শহরে চলে আসি, আর এখানকার একটা কলেজে অ্যাডমিশন নিয়েছি। ইস রে, অনেক কষ্ট হয় চলতে, তাই না? না আন্টি, তেমন কিছু না। আচ্ছা, এবার আমার যাওয়া উচিত, কারণ এমনিতেই অনেক ঝামেলায় ফেলে দিয়েছে আপনাদেরকে। এই ছেলে একদম নড়বে না বিছানার থেকে। কিসের কষ্ট? হ্যাঁ, তুমি আমার ছেলেরই মতন। সো কোথাও যাবে না এখন তুমি। যতদিন তুমি সুস্থ হবে না ততদিন তুমি এখানেই থাকবে। মা মরে সেই মানুষটার কথা শুনে হা করে তাকিয়ে আছি। দুনিয়ায় সত্যিই ভালো মানুষ আছে। আচ্ছা শোনো, আমি কিছু খাবার এনে দিচ্ছি, তুমি সেগুলো খেয়ে নাও, কারণ আজ 3 দিন ধরে তুমি না খাওয়া। তিনি আমার জন্য খাবার আনতে চলে গেলেন, আর তেনার মেয়েটা আমার পাশেই বসে আছে। আচ্ছা, আপনি মনে হয় মানুষটাকে অনেক ভালোবাসতেন, তাই না? হ্যাঁ। সত্যি মানুষটা অনেক বেশি কষ্ট পাবে এই ব্যবহারের জন্য। অবশ্যই সে বুঝবে একদিন। এভাবেই কয়েকটা দিন কেটে গেল বাড়ির মানুষগুলোর সাথে। মানুষগুলো সত্যি অনেক ভালো, আমায় সুস্থ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। আজ একটু সুস্থতা অনুভব করছি, সেই সব কিছুর ক্রেডিট এই দুটো মানুষের। এসবের মাঝে আমার ফোনটা কোথায় যেন হারিয়ে ফেলেছি। ঠিক তখন আন্টির মেয়ে এসে আমায় ফোনটা দিল হাতের মধ্যে। আমি এই ফোন পেলেন কোথায়? আপনাকে বাসায় এনেছিলাম যেদিন, সেদিন আপনার পকেট থেকে ফোনটা সোফায় পড়ে যায়, পরে আমি সেটা সামলে রাখি। ধন্যবাদ। মেয়েটার হাত থেকে ফোনটা নিলাম, ফোনটা অফ হয়ে আছে। পাওয়ার বাটন ক্লিক করে ফোনটা ওপেন করলাম। ফোন ওপেন করতে দেখি মুন্নার প্রায় 2 শতাধিক কল। এটা দেখে মাথা আবার চক্কর দিয়ে উঠলো। আচ্ছা, এই যে শোনেন, আমার না একটু বের হতে হবে, কারণ আমার ফ্রেন্ড আমার না পেয়ে হতাশ হয়ে আছে। আচ্ছা, আমি আম্মুকে বলছি। মেয়েটা গিয়ে তার আম্মুকে বলল। তার মা আকাশের কাছে আসে। এই ছেলে, কোথাও যাবে না তুমি। আমার একটু কলেজে যেতে হবে, কারণ আমার ফ্রেন্ড অনেক চিন্তা করছে আমার জন্য। আচ্ছা ঠিক আছে, কিন্তু কলেজ থেকে সোজা আবার এখানে ফিরে আসবে। আর তুমি যাওয়ার সময় সাথে করে তিন্নিকে নিয়ে যাবে, কারণ তোমার অবস্থা ভালো না। তিনি সেই মেয়েটার নাম যে আকাশকে তার বাসায় এনেছে। আচ্ছা, তারপর তিন্নিকে সাথে নিয়ে কলেজে চলে গেলাম, আর মুন্নার নাম্বারে মেসেজ করে বললাম কলেজ মাঠে আসতে। যদিও সে এখন কলেজেই থাকবে, কারণ এখন কলেজ টাইম। কলেজে গিয়ে অপেক্ষা করতে লাগলাম মুন্নার জন্য। একটু পর মুন্না ক্লাসরুম সেরে বের হয়ে আসলো। এই আকাশ, এতদিন কোথায় হাওয়া হয়ে গিয়েছিলি তুই? তোর বাসায় গিয়ে খোঁজ খবর নিয়েছে, কিন্তু তোর কোনো খোঁজ পাইনি। আর তাছাড়া নাম্বারে তো কতবার কল দিয়েছি, তা আল্লাহই জানে। আরে ছিলাম একদিকে। আচ্ছা, বাদ দে এসব কথা। কি খবর বল? হ্যাঁ, আছি কোনো রকম। তোর কি অবস্থা? আর তোর পাশে কেউ নেই? আমি ভালো আছি, আর সে হবে একজন সারা, ওনার কথা। চল।
কোথায় গিয়ে বসি, তারপর কথা বলি। তারপর মুন্না আর আমরা সহ কলেজের গণ্ডিতেই একটা বড় বটগাছ আছে, সেটার নিচে গিয়ে বসলাম। তারপর সেখানে বসে অনেকটা সময় কথাবার্তা বললাম। আচ্ছা থাক মুন্না, তুই আজকের মতন চলে যাই, কাল থেকে আবার কলেজ রানিং করব। আচ্ছা ঠিক আছে। মুন্নাকে বিদায় দিয়ে আমি আর তিনি চলে আসতে ধরলাম। ঠিক তখনই দেখি গেটের সামনে ত্রিধা দাঁড়িয়ে আছে অনেক কটা মেয়ের সাথে। সে আমাকে দেখে হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি তাকে দেখেও না দেখার ভান করে মাথা নুয়ে বের হয়ে যাচ্ছিলাম, কিন্তু সে পেছন থেকে এসে আমার শার্টের কলার ধরে টান দিল। কি রে ছোট লোক, তুই আবারও এই কলেজে? তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? না মার খেয়েও তোর শিক্ষা হয়নি কোনটা? আর সাথে দেখছি সুন্দরী মেয়েও নিয়ে ঘুরছিস। কলার সাইন, আমি বাসায় যাব, আর আমি কাকে নিয়ে ঘুরবো সেটা আমার বিষয়। কি তুই আমার মুখের ওপর কথা বলিস? তোর সাহস তো দেখছি অনেক বেড়ে গেছে। সাহসের কিছুই দেখেননি এখনো, সো ভালো ভালো নিজের কাজ করেন। ত্রিধা আকাশের কথা শুনে চরম লেভেলে রেগে যায়। সে আকাশের গালে ঠাস করে একটা থাপড় বসিয়ে দেয়, কিন্তু তার আগেই তিনি তার হাত ধরে ফেলে। এই মেয়ে, হ্যাডামগুলা অন্য কোথাও গিয়ে দেখা। ওনার গায়ে একটা ফুলের টোকা লাগলেও হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেব। এই মেয়ে, কে তুই? আর তুই কোন সাহসে আমায় বাধা দিস? এখন তো খালি বাঁধা দিয়েছি, পরের বার সোজা গালের চামড়া তুলে ফেলবো। শোন, সবার উপরে হুকুমত চলে না, মাথায় রাখবি। সো চললাম এবার। এই আপনি চলেন। তিন্নি আকাশকে নিয়ে সেখান থেকে চলে আসে। তিন্নির আচরণে ত্রিধা পুরো রেগে মেগে আগুন। সে পিছন থেকে চেঁচিয়ে বলে, তোরা আজ দুইটা বাসায় যাস কি করে তা আমিও দেখব। একবার তো ছোট লোক তোকে মেরেছি, এইবার আবার মার খাবি তুই। সাথে তোর সাহসী বডিগার্ডটাকেও দেখে নিব। ত্রিধার কথা শুনে তিন্নি যেতে যেতে পেছনে ফিরে বলে, ঠিক আছে, দেখা দেখি তোর ক্ষমতা। আমিও তোর ক্ষমতা দেখতে চাই রে। এই যে তিনি চলেন, ওর মতন ফালতু মেয়ের কথা না ভাবাই ভালো। তারপর তিন্নিকে নিয়ে হাঁটা দিলাম সেখান থেকে। রিক্সা করে বাড়ি ফিরছি, ঠিক তখন দেখি রাস্তায় অনেক কয়েকজন ছেলে পেলে দল বেঁধে আমাদের পথ আটকায়। কি রে আকাশের বাচ্চা, অনেক উড়তেছিস বলে তুই? কিরে, তোদেরকে ত্রিধা পাঠিয়েছে মনে হয়? কে পাঠিয়েছে সেসব তোর ভাবতে হবে না, আমাদের কাজ হচ্ছে তোকে কালানো। সো এবার পাক্কা মার্ডার হবি তুই আমাদের হাতে। আচ্ছা ঠিক আছে, দেখি কত বড় বুকের পাটা তোদের আমায় মেরে দেখা। তিনি আপনি রিক্সায় বসুন, ওদেরকে আমি দেখছি। আকাশের কথা শুনে ছেলেপেলেগুলো আরো খেপে যায়। বেশ কয়েকজন ছেলেপেলে তেড়ে ফুরে আসে আকাশকে মারার জন্য। আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে। যেই না ছেলেপেলেগুলো আকাশের সামনে আসে, তখনই সব কয়টা লাশ হয়ে মাটিতে উপড়ে আছড়ে পড়ে। এই দৃশ্য দেখে সবাই থতমত খেয়ে যায়। বিশেষ করে যারা আকাশকে মারতে আসে, তাদের কলিজার সমস্ত পানি যেন শুকিয়ে গিয়েছে। তারা বুঝে উঠতে পারছে না যে কি ঘটছে তাদের সাথে। যেই সাপড়ে এগোচ্ছে আকাশ মারার জন্য, সেই মরা লাশ হয়ে মাটিতে পড়ছে। কে মারবি না তোরা আমায়? আয় মার দেখি এবার। এই ছেলে, কি চাল চলেছিস তুই? তাড়াতাড়ি বল আমাদের, না হয় কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আরে শোন, আমার কোনো চাল চালার প্রয়োজন হয়নি। চাল চালার আগেই তোদের অনেকের অবস্থা নরকে পরিণত হয়ে গেছে। আর চাল চাললে তো এখন আমার সাথে দাঁড়িয়ে কথা বলার পরিস্থিতিতেও থাকতে পারতি না। মানে কি? কে তুই? আর আমাদের ছেলেপেলের এমন ভয়ঙ্কর অবস্থা হচ্ছে কেন? আমি কে সেটা শুনলে তোরা নিজের আজরাইলকে ডেকে এনে বলবি তোদের জান কবজ করে নিয়ে যেতে। তুই কিন্তু অতিরিক্ত করে ফেলছিস, এর ফল কিন্তু তোকে ভোগ করতে হবে। আর তুই আমাদের কিছু সংখ্যক ছেলেকে মেরে নিজেকে মহান কিছু দাবি করিস না। মনে রাখিস, এখন আমার পিছনে অনেক কয়েকজন ছেলেপেলে দাঁড়িয়ে আছে। আরে পাগলা, তুই আমাকে ছেলেপেলের পাওয়ার দেখাচ্ছিস? চুপ করে আসি দেখে পেয়ে বসেছিস কোনটা? যেমনটা ভাবিস তুই, কিন্তু এটা পাকাপোক্তভাবে লিখে রাখ যে আজ আমার ছেলেপেলের হাতেই তোর মৃত্যু হবে। আচ্ছা ঠিক আছে, সে না হয় তুই মারিস আমাকে, কিন্তু একবার ভালো করে নিজের পেছনে তাকিয়ে দেখতো। আকাশের কথা মতন ছেলেটা পিছনে ফিরে, কিন্তু সে পিছনে ফিরতেই তার নজর সেদিকে আটকে যায়। কারণ সে দেখতে পায় যে তার পেছনে ছেলেপেলের পিছনে বিশাল একটা রাক্ষসের দল দাঁড়িয়ে আছে। সব কয়টার হাতে মেশিন, যেই মেশিন তারা বাপের জন্মও দেখেনি। কিরে, কিছু দেখতে পেলি? আকাশের কথা শুনে ছেলেটা জায়গায় দাঁড়িয়ে থরথর করে কাঁপতে শুরু করে। ভাই কে তুই? আর দানবের মতন ছেলেপুলেগুলো কে? আগেই তো বললাম যে আমি কে সেটা জানলে নিজে ইনভাইট দিবি আজরাইলকে। আর দানবের মতন ছেলেপেলেগুলোর কথা বলছিস তো, ওরা তোদের রক্ত চুষতে এসেছে। এবার দেখি পারে যাস কোথায় তোরা সব কটা। আকাশের কথা শুনে ছেলেপেলেগুলোর কাঁপুনি ছুটে যায়। সবাই যেন নিজের চোখের সামনে মৃত্যুকে দেখতে পাচ্ছে। ত্রিধা, তুই পাওয়ার ভুল মানুষের সাথে এসে দেখেছিস।
তোর আগে মানুষ যাচাই করে নেওয়া উচিত ছিল, কিন্তু তুই তা করিসনি। পোশাক দেখে মানুষকে বিবেচনা করছিস তুই, সেটার ফল এবার তোকে ভোগ করতে হবে। কিন্তু তোকে আমি আরো কিছুটা দিন সময় দেবো ওরার জন্য, কারণ এখনো তোর প্রতারণার ঘোর কেটে পারেনি। সেটা কেটে উঠি, তারপর তোর সাথে আমার খেলা হবে। আর এই তোরা এদের সব কটাকে উপরে বাড়িয়ে দে, আমার কাজ আছে, আমি চললাম। তিনি চলেন। আমি আর তিনি হাঁটা দিলাম। তিনি আমার দিকে চোখ পাকিয়ে পাকিয়ে তাকাচ্ছে। অন্যদিকে আমার ছেলে পেলে তাদের খেল শুরু করে দিয়েছে। কিন্তু হুট করে যে ছেলেটা এতটা সময় আমার সাথে কথা বলছে, সে এসে আমার পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে। ভাই আমাকে মাফ করে দিন, সত্যি আমি জানি না যে আপনি কে আর কি আপনার পরিচয়। তবে এটা বলতে পারি যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আপনাকে মারতে এসে। প্লিজ ভাই, আপনার পা ধরে কুড়ি জোড়ে ক্ষমা চাচ্ছি। আল্লাহর ওয়াস্তে আমাদেরকে মাফ করে দিন। কেন এখন কেন? তোরা না আমায় মারতে চেয়েছিলি, কিন্তু এখন কেন পা ধরে মাপ চাইছিস? ভাই আমরা আপনাকে চিনতে পারিনি। আমি শিওর যে আপনি অনেক বড় মাপের কেউ হবেন, না হয়তো আপনার জন্য এত মানুষ কখনোই আসতো না। আর তাছাড়া যারা এসেছে তাদেরকে দেখে মানুষ বলে মনে হচ্ছে না, তাদেরকে দেখেই মনে হচ্ছে যেন তারা কোনো বনের হিংস্র হায়না। তারা রক্তের নেশায় বন ছেড়ে লোকালয়ে উঠে এসেছে। ভাই প্লিজ, আপনার পা দুটো ধরে মাপ চাইছি। আজকের পর কোনোদিন আর এই দুঃসাহস করব না। আচ্ছা যা, ঠিক আছে, মাফ করলাম, কিন্তু 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 কি কিন্তু ভাই? একটা শর্তে মাফ করব। ভাই আপনি একবার মুখ ফুটে বলেন খালি, আমরা আপনার সব শর্তে রাজি। তুই এখন ত্রিতাকে ফোন দিয়ে বলবি যে আকাশকে শেষ করে দেওয়া আমাদের সাহসী কুলোনি। সো আপনার বিষয় আপনি দেখেন, আমরা আর না এইসবের মাঝে, তারপর ফোন করে দিবি। ভাই এখনই আমি ফোন লাগাচ্ছি। ছেলেটা ফোন লাগিয়ে দিয়ে ত্রিধাকে সেম কথা বলে, যা আকাশ তাকে শিখিয়ে দিয়েছে। ভাই এবার তো আমাদের ক্ষমা করে দিবেন। হ্যাঁ, তোদের ক্ষমা করে দিছি। এই তোমরা আর কেউ ওদেরকে মেরো না, ওদের হিসাব নিকাশ এখানে শেষ। আর শোন, তোদেরকে যেন ওইসবের মাঝে আর কোনোদিন না দেখি। আর যারা এখন আমায় মারতে এসে নিজেকে শেষ করেছে, তাদের লাশ জানাজা দিয়ে মাটির নিচে দাফন করে দিবি। ভাই এবার তো আমাদের ক্ষমা করে দিবেন। আকাশের কথা মতন ছেলেপেলেগুলো তাদের সহপাঠীদেরকে নিয়েই চলে যায়, আর আকাশের ছেলেপেলেরাও চলে যায়। এদিকে আকাশ রওনা হয় তিন্নিকে নিয়ে বাসার উদ্দেশ্যে। যেতে যেতে তিন্নি আকাশকে জিজ্ঞেস করে, আচ্ছা, আমার কিছু জানার ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি কে বলুন তো? আর এত ছেলে পেলে আপনার পক্ষ হয়ে আসলো, তার মানে এটা কি বুঝলাম না। সত্যিটা বলবো না মিথ্যা বলবো? অবশ্যই সত্যিটা বলবেন। আমি ঘুমিয়ে যাওয়া কোনো ভয়ঙ্কর চিতাবাঘ, যার পিছনে হাজার হাজার ছেলেপেলে কাজ করতো, কিন্তু এখন সে সব কিছুতেই নেই। এখন একদম সাধারণ জীবনযাপন করছি, আর ছেলেপেলেগুলো আমার খবর পেয়ে এসেছে। ঘুমিয়ে যাওয়া ভয়ঙ্কর চিতাবাঘ বলতে কি বুঝালেন ঠিক বুঝলাম না। আর হাজার হাজার ছেলে পেলে কেন আপনার জন্য কাজ করতো? সেসব না হয় পরে কোনো এক সময় জানতে পারবেন। এখন চলেন বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, চলেন। তিন্নিকে নিয়ে বাসায় চলে আসলাম। তিন্নির মা আর তিন্নি কেমন যেন আপন হয়ে গিয়েছে আমার। এই দুজন মানুষকে যখন ছেড়ে যাব আমি, তখন হয়তো মনের মধ্যে বিশাল পাহাড় সমান কষ্ট নিয়ে যেতে হবে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় যেতেই দেখি আন্টি খাবার আর দাবার রেডি করেই রেখেছে। মানুষটা একদম আমার লালন পালন করা মায়ের মতন। ওনাকে দেখেই কেমন যেন মায়ের ফিল আসে। শুধু তাই নয়, অনেক কষ্টও হয় তাদের এই অবস্থা দেখে। সামনে কতটা কষ্টকর জীবনযাপন করছে তেনারা। মনে মনে ঠিক করে নিলাম যে এখান থেকে যাওয়ার আগে ওনাদের জন্য কিছু একটা করে যাব। বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। আন্টি খাবার বেড়ে দিচ্ছে। আন্টি, আপনি আর তিনিও আমাদের সাথেই খেতে বসেন। না বাবা, অনেক কাজ আছে, সেই সব শেষ না করে খাওয়ার দাওয়া করা হবে না। আরে বাদ দিন না কাজ, আগে আমার সাথে খেয়ে নিন দুটো করে, পরে না হয় কাজ শেষ করবেন। দরকার হয় আমিও আপনার কাজে সাহায্য করব। বাবা সত্যি তুমি লক্ষ্মী একটা ছেলে। তোমাকে গর্ভে ধরেছে জানি না, তবে বড়াই করে বলতে পারি যে সেই মা সার্থক। হয়েছে, এবার তো খেতে বসুন। হ্যাঁ বাবা বলছি। এই তিন্নি, খেতে আয় তুই, আজ তিনজন মিলে একসাথে খাবো। সবাই মিলে একসাথে খেতে বসলাম। এভাবেই দেখতে দেখতে ওনাদের সাথে দিনটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালে উঠে কলেজে চলে গেলাম। কলেজে যেতেই দেখি তিদা গেটের সামনে দাঁড়িয়ে আছে। সে হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। এতটা সময় আমি কলেজের গেট দিয়ে প্রবেশ করতেই সে আমার কলার ধরে টেনে কলেজের এক সাইডে নিয়ে যায়। জায়গাটা অনেক নীরব, কলেজের কারো তেমন যাতায়াত নেই এই পথে। সে আমায় সেখানে নিয়ে গিয়ে হুট করেই আমাকে ধাক্কা দিয়ে মাটির উপরে ফেলে দেয়। কি রে, তুই আমার ছেলেপিলেকে শাসিয়েছিস কোন সাহসে? নেতা হয়ে গিয়েছিস তুই? হ্যাঁ, তুই আমায় চিনিস বেয়াদব ব্যাটা? আমার আশেপাশে দাঁড়ানোর যোগ্যতাও তো তোর নেই, ছোট লোক কোথাকার। আমার বাবা শহরের নামি দামি লোক, আর তুই এসে আমার সাথে টক্কর নিস? আকাশ ত্রিধার কথা শুনে মুচকি মুচকি হাসছে, কিন্তু ত্রিধার রাগ উঠে যায় আকাশের আচরণে। সে আকাশের বুকে পাড়া দিয়ে তার কপালে পিস্তল ঠেকিয়ে ধরে।
অন্যদিকে আকাশ মাটিতে অসহায়ের মতো পড়ে আছে। তার যেন প্রাণ ভোমরা মুখ দিয়ে বের হয়ে যাবেন মতো অবস্থা। ত্রিধা শরীরের সমস্ত শক্তি দিয়ে আকাশের বুকে পাড়া দিয়ে ধরেছে। ত্রিধা, তুমি কি আমায় মেরে ফেলবে? হ্যাঁ, মেরে ফেলতে তো চেয়েছিলাম, কিন্তু এখন কেন যেন মারতে ইচ্ছে করতেছে না তোকে। তবে কারণটা হয়তো তুই ভালো করেই জানিস, যে তোর ঠোঁট জোড়া দেখলে আমি আর নিজেকে সামলাতে পারি না। তো এখন কি করবে তুমি? মারলে একদম চিরতরে মেরে ফেলো তুমি আমায়। প্লিজ আমায় বাঁচিয়ে রেখে যন্ত্রণাগুলো আরো লাঘব করে দিও না। এই ছেলে, আমি কি করব সেটা তুই আমার উপরে ছেড়ে দে। তবে এখন তোর উপরে অত্যাচার করব আমি, আর তুই আমাকে তুমি করে বলছিস কোন সাহসে? আকাশ ত্রিধার কথা শুনে চুপ হয়ে যায়, আর ত্রিধা পিস্তল কোমরে গুজে আকাশের উপরে ঝাঁপিয়ে পড়ে। সে আকাশের ঠোঁট জোড়া নিজের ঠোঁট বসিয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে যেন ত্রিধা হায়নার রূপ ধারণ করে নিয়েছে। সে আকাশের ঠোঁট কামড়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে। শুধু তাই নয়, আকাশের গলায় বুকে তার ভয়ানক দাঁতগুলোকে বসিয়ে দেয়। ত্রিধা আকাশের যেই অঙ্গে স্পর্শ করছে, সেই অঙ্গ থেকে চিরচির করে রক্ত বেরোচ্ছে। এদিকে আকাশ ত্রিধার এই ভয়ঙ্কর আচরণ সহ্য করতে না পেরে যন্ত্রণা ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। ত্রিধা আকাশের এমন অবস্থা থেকে তাড়াতাড়ি তাকে ছেড়ে দেয়। তারপর ব্যাগ থেকে পানির বোতল বের করে আকাশের উপরে ছিটিয়ে দেয়। অনেকক্ষণ পর আকাশের জ্ঞান ফিরে আসে। সে আবার আকাশের উপর ঝাঁপিয়ে পড়ে। আজ তোর ধৈর্যের বাহিরে গিয়ে তোর উপরে অত্যাচার করব। কিন্তু আকাশ এবার আর চুপ করে থাকে না। সে শরীরের সমস্ত শক্তি দিয়ে ত্রিধাকে ধাক্কা মারে। তারপর মাটি থেকে উঠে দাঁড়িয়ে যায়, আর ত্রিধা ধাক্কার টান সামলাতে না পেরে মাটির উপরে গিয়ে আছড়ে পড়ে। এই শৈলখোর বংশধর, তুই আমাকে কি মনে করিস? হ্যাঁ, বলে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসে দিলাম। অনেক অত্যাচার করছিস, তাই এটা তোর প্রাপ্য। আর তোকে শুরুতেই বলেছি আমায় মেরে ফেল, কিন্তু তুই আমায় মারিসনি, বরং আমার কষ্ট আরো বাড়িয়ে দিয়েছিস। আর সেই কষ্টই এখন তোর জন্য কাল হবে। আজ তুই দেখবি আমার আসল রূপ। বলে শৈল থেকে শার্টটা খুলে ফিক্কা দিয়ে মাটির উপরে ফেলে দিলাম। তারপর ত্রিধার উপরে ঝাঁপিয়ে পড়লাম, অট্টহাসি একটা হাসি দিয়ে। এই ছেলে, কি 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 করতে চাইছিস তুই আমার সাথে? তোর মনের খায়েশ পূরণ করছি, টেনশন নিস না একদম। আমি সযত্নেই তোর শরীরে দাগ লাগিয়ে দেবো। ত্রিধা আকাশের কথায় ভয় পেয়ে যায়। তার ভেতরটা ধুকধুক করে কাঁপছে। হ্যাঁ, এই প্লিজ, তুই আমার সাথে এমন কিছু করিস না। তুই এমন করলে আমি আর জীবনে কাউকে মুখ দেখাতেই পারবো না। কেন এখন কেন? তুই না বলে রংবাজের লিডার? কোথায় এখন সেই তোর ধারালো হুমকি? কোথায় এখন তোর ক্ষমতা? প্লিজ আমার সাথে এমন কিছু করিস না। আমি ক্ষমা চাইছি তোর কাছে আমার ভুলের জন্য। ওই বেদম মেয়ে, একদম মাপ চাইতে আসবি না এখন, কারণ তোর মাপ চাওয়ার সময় শেষ। তোর মাপ তোর কাছেই রাখ, এখন আমার সময় চলে এসেছে। বলে ত্রিধার বুক থেকে অন্যটা টান দিয়ে সরে ফেললাম। মেয়েটা ভয়ে গির করে কাঁপছে, কিন্তু তাতে আমার কোনো কিছুই আসে যায় না। আমি তার দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। এগোতে এগোতে তার একদম কাছে চলে গিয়েছি। তার ধার ধবধবে সাদা বুকটা দেখা যাচ্ছে। বুক বললে ভুল হবে, তার গলার নিচের কিছুটা খালি অংশ দেখা যাচ্ছে, কিন্তু আমার ভিতরে চলছে অন্য কিছু। ঠিক তখনই ত্রিধার শরীরে থুতু ফেলে উঠে গেলাম। মেয়েটা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ত্রিধা হা করে আকাশের দিকে তাকিয়ে আছে। কি ঘটছে তার সাথে সে যেন কিছুই বুঝে উঠতে পারছে না। কিছু বুঝে উঠতে পারছিস না তাই না? শোন, তোর এই সাদা ধবধবার শরীরের প্রতি আমার কোনো লোভ নেই, কারণ তোর শরীরটা সাদা হলে কি হবে? তোর ভেতরে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট পরিমাণে নোংরামি ভরা। আর আমি সেসব যেন তোর শরীরে স্পর্শ করবো, সেটা কোনোদিনও হতে পারে না। আমার উদ্দেশ্য ছিল তোকে একটু শিক্ষা দেওয়া, তাই তোর সাদা চামড়ায় থুতু মেরেছি। আজকের জন্য এটুকুই। পরের বার যদি কিছু করার চিন্তাও করিস, তাহলে তোর জঘন্য অবস্থা করব। আকাশ, তুই কিন্তু কাজটা ভালো করলি না। এই কাজের জন্য তোর অনেক ভয়াবহ শাস্তি পেতে হবে। শাস্তিটা এমনও হতে পারে যে তোর প্রাণ চলে যেতে পারে। তোর এখনো তেজ কমনি। আসলেই তুই একটা জিনিস বটে, এত কিছুর পরেও বুক ফুলিয়ে কথা বলছিস। আসলেই তুই মানুষ না। আর শোন, যা করার করিস, আমার খেলা তুইও সময় মতন দেখতে পাবি। চললাম এবার। তারপর সেখান থেকে ক্লাসের জন্য চলে গেলাম। আকাশ তো ক্লাসে চলে গিয়েছে, কিন্তু ত্রিধা এখনো সেই জায়গায় বসে রয়েছে। তার সারা শরীর যেন রাগে ফেটে যাচ্ছে। কোথাকার কোন ছোট লোক এসে তার মতো মেয়ের শরীরে থুতু মেরেছে, এইটা যেন সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। কোথায় সে, আর কোথায় সেই ছোট লোকটা? আকাশ, তোকে মরতে হবে। আমার সাথে টক্কর নিয়ে তুই জীবনেও সব চাইতে বড় ভুলটা করেছিস।
তোর প্রাণ আমি নিয়ে নিব। তারপর ত্রিধা রাগে কিচকিচ করতে করতে সেখান থেকে চলে যায়। সে সোজা কলেজ ছেড়ে বের হয়ে গিয়েছে। অন্যদিকে আকাশ একদম নর্মালিভাবে ক্লাস করতে শুরু করে। একটু আগে যেন কিছুই হয়নি। সে চুপচাপ স্যারের ক্লাস করছে। মুন্না তাকে ছোট করে জিজ্ঞেস করে, কে রে, তুই কলেজ আসার পর তিতা কোনো ঝামেলা করেনি? সে আবার ঝামেলা না করে? হ্যাঁ, তার কাজই তো হলো ঝামেলা করা, কিন্তু আমি নিজেকে সামলে নিয়ে সেখান থেকে চলে এসেছি। যাক, তাহলে ভালোই হয়েছে। আচ্ছা, এবার ক্লাস কর। দুজনেই চোভাই ক্লাসে মনোযোগ দিলাম। 12টায় ছুটি হয়ে গেল। মুন্না আর আমি ক্লাসরুম থেকে একই সাথে বের হয়েছি, কিন্তু অবাক করা বিষয় হলো আজকে তিতাকে আর কলেজে দেখতে পেলাম না। অন্যদিন তো গেটের সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু আজ সে কলেজের কোনো জায়গায় নেই। অবশ্য থাকবেই কি করে, যে মেডিসিন দিয়েছে তাকে, তারপর তো থাকার কথাই না। তোর থাকলে থাকুক, না থাকলে নাই, আমরা আমাদের মতন চলে যাই। এমন না, চল বাসায় চলে যাই। ও মা, এটা কি বলতে হবে নাকি? হ্যাঁ, কলেজ শেষ অবশ্যই বাসায় যাব। না তুই অন্য কিছু করার প্ল্যান করেছিলি? আরে না, তেমন কিছুই না। চল বাসার দিকে রওনা হই। তারপর মুন্না আর আমি একসাথে রওনা হলাম। মাঝপথে সে উল্টো রাস্তায় চলে গেল আর বাড়ির পথ ধরে, আর আমি আমার মতন বাসায় চলে আসলাম। বাসায় বলতে তিন্নিদের বাসায় আর কি। বাসায় যেতেই তিন্নি বলল, সোজা আম্মুর রুমে চলে যা তুই। তিন্নির কথা শুনে অবাক হয়ে গেলাম। কিন্তু এই মেয়েটা হঠাৎ তুই তু করে করছে কেন? কিন্তু তাকে কিছু জিজ্ঞেস না করে সোজা আন্টির কাছে চলে গেলাম। আন্টি, আপনি কি আমার খোঁজ করছেন? হ্যাঁ, আমার কাছে এসে বস। আন্টির কথা মতন তার কাছে গিয়ে বসলাম, কিন্তু আমাকে অবাক করে দিয়ে জাপটে দৌড়িয়ে ধরে কান্না করে দিল। আমি হা করে তাকিয়ে আছি ওনার দিকে। হঠাৎ এই মা মেয়ের কি হলো কে জানে। আন্টি, কি হয়েছে বলুন তো? তিন্নির আম্মু আকাশের কথা শুনে তাকে ছেড়ে দেয়। তারপর পিছন থেকে আকাশের মানিব্যাগটা বের করে আকাশের হাতে দেয়। আন্টি, এটা তো আমার মানিব্যাগ, যা আমি রুমে রেখে গিয়েছিলাম কলেজে যাওয়ার আগে, কিন্তু আপনি এটা আমায় দিচ্ছেন কেন? কারণ আমি রুম গোছাতে গিয়ে তোর মানিব্যাগটা সামনে পড়ে, তারপর সেই হাতে নিতেই মানিব্যাগের ভিতরে সাজিয়ে রাখা একটা ছবি চোখের সামনে দেখতে পাই। আন্টি, ওটা তো আমার মায়ের ছবি। আমায় যেই মা লালন পালন করেছিল, তিনি আমায় ছবিটা দিয়ে বলেছিল এটা নাকি আমার আসল মা। তুই কি কখনো তোর মায়ের খোঁজ করিসনি? কি করে খোঁজ করব, কারণ ছবিটা তো অনেক আগের ছবি, আর সেই ছবি দিয়ে একটা মানুষকে কি খুঁজে বের করা সম্ভব নাকি? আর তাছাড়া এটা নাকি মায়ের বিয়ে করার পরপরই তোলা পিক। এতদিনে মানুষটা বেঁচে থাকলে তার চেহারার কতটা পরিবর্তন ঘটেছে সেটা আল্লাহই ভালো জানেন। এই ছবি দিয়ে একটা মানুষকে খুঁজে বের করা অসম্ভব, তাই আর খোঁজ করিনি। বেয়াদব ছেলে, ইচ্ছে করছে তোর কানটা টেনে ছিঁড়ে দিতে। কেন আন্টি, আমি আবার কি করছি? কারণ তোর কাছে এই ছবিটা আছে, সেই ছবির মানুষটা হলাম আমি। আর এই ছবিটা আমার বিয়ের পর তোর বাবা তুলে দিয়েছিল। আন্টির মুখে এমন কথা শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছে মতন অবস্থা আমার। আমি হা করে তাকিয়ে আছি তার দিকে। আমার কলিজা ধুপ ধুপ করে কাঁপছে। হিরে, মাকে জড়িয়ে ধরবি না? এবার আর নিজেকে সামনে রাখতে পারলাম না। সাথে সাথে ওনাকে জোরে ধরে মা বলে চেঁচিয়ে উঠলাম, মা, তুমি এতদিন আমার কোনো খোঁজ করোনি? তোমার ছেলের কথা কি তোমার একবারও মনে পড়েনি? বাবা মনে পড়লো কি করব বল? তোর বাবা তোর ছোট বোনকে দুই চোখে দেখতে পারতো না। আমি যখন তোর বাবাকে ছেড়ে চলে আসি, তখন আমি তোকে সহ নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু তোর বাবা তোকে আনতে দেয়নি। তাই তোকে সেই অবস্থায় রেখে এসে তিন্নিকে নিয়ে বাড়ি ছাড়তে হয়েছে আমার। কিন্তু কেন মা, বাবা আমায় তোমার সাথে নিতে দেয়নি? কারণ তোর বাবা তোকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু পরিবর্তে তোকে অন্যের কাছে কেন সঁপে দিয়েছে জানি না। আর এই মহিলার সাথেও তোর বাবার কি কানেকশন ছিল সেটাও জানি না। মা, যিনি আমার লালন পালন করেছে তিনি আমায় বলেছিলেন আমার বাবাই নাকি আমাকে সৎমার অত্যাচারের কারণে তেনার কাছে দিয়ে গিয়েছেন, আর এটাও বলেছেন আমাকে যেন মানুষের মতন মানুষ বানায়। কিন্তু বাবা তোকে মানুষ বানাতে গিয়ে একদম ইতিম করে দিল মানুষটা। মা, তোমাদের তো পেয়ে গেছি আমি, এখন তো আর এতিম নই আমি। আমার মাকে আমি পেয়ে গেছি, আমার বোনকে আমি পেয়ে গেছি। খোদার কাছে লক্ষ কোটি শুকরিয়া তার জন্য যে আমার সন্তান আমার কোলে ফিরে এসেছে। আর তিনি, তুই কোথায় রে? এই তো মা, এই রুমে। তাড়াতাড়ি এদিকে আয়। তিনি তাড়াতাড়ি তার মায়ের কাছে যায়। দেখি, তুই তো আমার বুকে আয়। তিনি আকাশ আর তিন্নি দুইজনকেই শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে। তোরা দুজন আমার লক্ষ্মী সন্তান। মা, সত্যি আজ আমি অনেক বেশি খুশি তোমাদেরকে পেয়ে, বিশেষ করে তিন্নিকে পেয়ে। সে তার ভাইকে প্রোটেক্ট কি করতে হয় সেটা সে ভালো করেই জানে। আচ্ছা বাবা, হয়েছে, এবার থাম। আগে শোন আমি কি বলি। হ্যাঁ মা।
এতদিন তুই কোথায় থাকতি জানি না, কিন্তু আগামীকাল গিয়ে সেখান থেকে সমস্ত আসবাবপত্র নিয়ে আসবি। আচ্ছা মা। এভাবে মা আর ছোট বোনের সাথে সেদিনটা কাটিয়ে দিলাম। পরদিন সকালবেলায় উঠে জিনিসপত্র আনতে পুরোনো বাসায় চলে গেলাম। আজ কলেজে যাব না, এর কারণটা তো জানেন। এই আপনারা যে জিনিসপত্র নিয়ে মা বোনের সাথে একত্র হয়ে যাব, তাই বাসায় এসে জিনিসপত্র গাড়িতে উঠিয়ে রওনা হলাম। ঠিক তখনই মুন্না ফোন দিল। আকাশ তুই কোথায়? আমি একটু কাজে আছি, কিন্তু কেন বলতো? তুই যেখানেই থাকিস তাড়াতাড়ি কলেজ যায়, এদিকে অনেক বড় ঝামেলা হয়ে গিয়েছে। কি হয়েছে? এখন বলার পরিস্থিতিতে নেই, প্লিজ তুই তাড়াতাড়ি কলেজে আয়। আচ্ছা আসছি। ফোন রেখে দিয়ে তাড়াতাড়ি কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িওয়ালা মামাকে বাসায় গিয়ে জিনিসপত্র নামিয়ে দিয়ে আসতে বললাম। এদিকে আমি কলেজে আসতেই কেমন যেন ছমছমে একটা আভাস পেলাম। কলেজের আরো নিকটে যেতেই দেখতে পেলাম কলেজের ভিতরে অনেক কটা পুলিশের গাড়ি। সবাই কলেজ মাঠে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, তার সাথে বিশাল একটা ছেলেপেলের দল দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তারা সকলে দৌড়ে এসে আমাকে জাপটে পেঁচে ধরলো। তারপর টেনে হিসেবে সকলের সামনে নিয়ে গেল। আমি দেখে একজন বয়স্ক লোক বলে ওঠে, ত্রিধা, এই ছেলেটাই তোর সাথে বেয়াদবি করেছে? হ্যাঁ বাবা। এই, তোরা মার সকলে মিলে এই বেটাকে। লোকটার কথা শুনে বুঝতে পারলাম যে লোকটা ত্রিধার বাবা। তার কথা মতোই সবাই আমাকে মার জন্য এগিয়ে আসলো। এসে উড়ে ধরা মায়ের শুরু করলো। মারতে মারতে আমার অবস্থা খারাপ করে দিয়েছে। মাটিতে ফেলে মারতে শুরু করে দিয়েছে সবাই আমাকে। একটু পর ত্রিধা এগিয়ে আসে আমার দিকে। কি রে ছোট লোকের বাচ্চা, গতকাল তো অনেক সাহস দেখিয়েছিলি, কিন্তু বেজা বিড়ালের মতো মার খাচ্ছিস কেন? এখন তোর সেই সাহস কোথায়? আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখ, কত মানুষ এসেছে আমার পক্ষ হয়ে। বিশেষ করে পুলিশগুলো আমার সাপোর্টে এসেছে। এখন পালিয়ে যাবি কোথায়? মার খেয়ে শরীরের কন্ডিশন খারাপ, কিন্তু মেয়েটার কথা শুনে বেহার মতন হেসে দিলাম। হায় রে, তুই আমাকে হুমকি দিচ্ছিস? তুই কি এটা জানিস যে আমি ক্ষমতা দেখানো শুরু করলে এখানে পুলিশ পালিশ কেউ এই থাকবে না, সব উল্টো দিশা ধরে পালাবে? শোন, একটাই কথা বলি, খেলোয়াড়দের মন মর্জি সবসময় হয় না, কিন্তু যখন তাদের মন মর্জি হয় তখন তারা একাই পুরো মাঠ খেলে দিয়ে আসে। আর সেখানে তোরা আমায় জোর করে খেলা মাঠে নামিয়ে দিয়েছিস। তাহলে ধরে নে, আজ সব কটার কপালে দুঃখ টেনে এনেছিস তোরা। 1 থেকে 3 পর্যন্ত গণনা করব, তার সাথে সাথে এখানে কিয়ামত ঘটে যাবে। আমি গণনা করতে শুরু করলাম। 1 থেকে 3 গুনতেই পুরো কলেজের হুলিয়াই বদলে গেল। যাকে যাকে ছেলেপেলে আসতে শুরু করলো। এত ছেলেপেলে দেখে সবাই হায়া করতে গেছে তাদের দিকে। কি রে, এত ছেলে পেলে কার পক্ষ থেকে এসেছে? আমার পক্ষে যারা আসার তারা তো এসে গেছে। তাহলে ধরে নে সেগুলো আমার ছেলেপেলে। এই ছোট লোক, তোর পক্ষ নিয়ে এত ছেলে পেলে আসবে কেন? আর তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? আরে পাগলি, তোকে ভয় দেখাতে আমার এত মেহনত করার দরকার পড়বে না। তুই আমার পরিচয় পেলে এমনিতেই পায়ে এসে হুমড়ি খেয়ে পড়বি। আর বাকি রইলো ছেলেপেলের কথা, তা তো তাদের কিয়ামত ঘটাতেই এসেছে। মানে কি এসবের? মারাটা একটু পরেই বুঝতে যাবি বলে এক লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেলাম। ঠিক তখনই তিদার বাবা চেঁচিয়ে বলে উঠলো, এই ছেলে, তুই কি আমাদেরকে ভয় দেখাচ্ছিস? তুই কি জানিস আমি কে? আরে রাখেন আপনার পাওয়ার আপনার কাছে। আপনার মতন বহু এসেছে আর গিয়েছে, কিন্তু কেউ টিকতে পারেনি। আর তাছাড়া আপনার মেয়েও তো নাকি রংবাজ গ্যাংয়ের নাম করে না, তাকে গুনার সময় নেই। সেখানে আপনি কে তা দেখে আমার কি এসে যায়? এই বেয়াদব ছেলে, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করে ফেলেছিস। বিয়াদবির এখনো কিছুই দেখেনি ভালো করে, এবার দেখবেন। এই তো তাদের কাজ শুরু কর। আকাশের পক্ষ থেকে ত্রিধা চেয়ে 3 গুণ বেশি ছেলেপেলে এসেছে। তারা তাদের সিগন্যাল পাওয়ার সাথে সাথে হকি, রিক, স্টিক, চাইনিজ, কুড়াল, আবার কেউ মেশিন হাতে নিয়ে খেলার মাঠে নেমে পড়ে। তখনই পুলিশ আকাশের ছেলেপেলেকে বাধা দেয়। আর পুলিশের যে সিনিয়র কর্মকর্তা আছে সে আকাশের কাছে এসে আকাশের কলার ধরে ফেলে। এই ছেলে, কে রে তুই? আর তুই ছেলে পেলে বড়াই কাকে দেখাচ্ছিস? তুই কি জানিস আমি কে, বা তোর সামনে যে মুরব্বি দাঁড়িয়ে আছেন তিনি কে? পুলিশ অফিসারের কাণ্ড দেখে মেজাজ পুরো চড়ে গেল। এই অফিসার কলার থেকে হাত নামা। কি, তুই আমার সাথেও বেয়াদবি করছিস? আজ তো তুই শেষ। এবার মেজাজ আরো চড়ে গেল। ঠিক সেভাবে দাঁড়িয়ে থেকে পা পেছনে নিয়ে গিয়ে পুলিশ অফিসারের তলপেট বরাবর সজোরে এক লাথি মেরে দিলাম। লাথি খেয়ে পুলিশ অফিসার কয়েক হাত দূরে গিয়ে মাটির উপরে ছিটকে পড়লো। দেখি এবার কার ক্ষমতা আছে এসে সামনে দাঁড়া। ত্রিধা ছেলেপেলে ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, কারণ আকাশের হয়ে যেই ছেলেপেলেগুলো এসেছে তাদের সব কটার হাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র। অন্যদিকে পুলিশ অফিসার এখনো তেজ দেখিয়ে যাচ্ছে। এই থানাওয়ালারা, আপনারা তাকিয়ে তাকিয়ে কি দেখছেন? হ্যাঁ, ব্যাটাকে ধরে নিয়ে গিয়ে গাড়িতে ওঠান।
অফিসারের কথা মতো পুলিশগুলো এগিয়ে এসে আকাশকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু আকাশের ছেলে পেলে এবার পুলিশগুলোকে মারতে শুরু করে। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এর মতন অবস্থা কলেজের মাঠে। ত্রিধা, তার বাবা এবং কলেজের সকল ছাত্রছাত্রীরা আকাশের দিকে হাঁ করে তাকিয়েছে। আকাশের ছেলে পেলে এগুলো পুলিশকে মারতে মারতে সব কটার অবস্থা খারাপ করে ফেলেছে। ঠিক তখনই হুড়ুড় করে কলেজের গেট দিয়ে অনেক কয়টা গাড়ি প্রবেশ করে। আর্মির মেজর এবং অনেক বড় বড় কর্মকর্তারা এসেছে কলেজে। আর্মির মেজর গাড়ি থেকে নেমেই বলে ওঠে, এই এখানে কি হচ্ছে? কিসের এত হট্টগোল এখানে? আর্মির মেজরের কথা শুনে ত্রিধার বাবা বলে ওঠে, স্যার, এই ছেলেটা আমার মেয়ের সাথে অসভ্যতামি করেছে। শুধু তাই নয়, সে আমাকে ক্ষমতার দেখাম দেখাচ্ছে। এই যে মিস্টার রফিক সাহেব, আপনার মনে হয় মাথার ঠিক নেই। আপনি কি জানেন যে আপনি কাকে নিয়ে কি বলছেন? আমি যদিও আপনার সাপোর্টে এসেছি, কিন্তু এই ছেলেকে আমি অনেক ভালো করে চিনি। আপনি এই ছেলেকে মারার জন্য এত দলবল নিয়ে এসেছেন, কিন্তু আপনি কি জানেন এই ছেলে গলা ফাটিয়ে এক ডাক দিলে ছেলে পেলে ভেঙে চুরে আসবে? মানে কি মেজর সাহেব? মানে হলো, আপনাদের সামনে নর্মাল ভেষাভূষ নিয়ে যেই ছেলে দাঁড়িয়ে আছে সে কোনো সাধারণ ছেলে নয়। সে হলো বাংলাদেশের সবচাইতে মারাত্মক টিম রংবাজ, যাকে সবাই এক নামে চেনে। এই ছেলে এই রংবাজ গ্রুপের হেড। আপনার মেয়েও এই ছেলে তৈরি করা রংবাজ গ্যাংয়ের পাওয়ার নিয়ে আকাশে ওড়ে। তাই এই রংবাজ গ্যাং প্রশাসনের জন্য কাজ করে। সেখানে আমরা আইন লঙ্ঘন করে মানুষকে ন্যায় দিতে পারি না, সেখানেই এই রংবাজ গ্যাং আমাদের হয়ে কাজ করে দেয়। শুধু তাই নয়, এই রংবাজ গ্যাং আন্ডারওয়ার্ল্ড অনেক ফেমাস। রংবাজ গ্যাং এ ছেলে আন্ডারওয়ার্ল্ড নিজের এতটা পরিচয় বানিয়ে ফেলেছে যে অনেক বড় বড় কর্মকর্তা এই ছেলের কথায় উঠা বসা করে। আর আপনি সেখানে এই ছেলেকে মারতে দলবল নিয়ে এসেছেন। আপনি কি জানেন, এই ছেলে যদি একবার নিজের মনে সিদ্ধান্ত করে ফেলে যে আমাদের সব কয়টাকে এখানেই মেরে ফেলবে, তাহলে তার বিপক্ষে আওয়াজ তোলার মতো কেউ থাকবে না। এতটা ভয়ঙ্কর এই ছেলে। মেজরের মুখে আকাশের বর্ণনা পেয়ে উপস্থিত যারা সেখানে ছিল সবাই হাঁ হয়ে যায়, কারণ আকাশ এতটা ভয়ঙ্কর লেভেলের মানুষ যা তাকে দেখে এতদিন কেউ ভাবতেও পারেনি। যেই ছেলে কলেজের সবচাইতে নিম্নমানের একটা ছেলে ছিল, সে যে এত বড় মাফিয়া তা কোনোদিন কল্পনাও করতে পারেনি কেউ। বিশেষ করে ত্রিধা আর তার বাবা পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছে মতন অবস্থা। তাদের ভিতরটা থুক 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 করছে ভয়ে। তারা এতটা সময় বা এতদিন যেই ছেলের সাথে টক্কর দিয়েছে সেই ছেলেই শহরের নামকরা গ্যাংস্টার, এটা তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি। সাথে সাথে ত্রিধার বাবা দৌড়ে এসে আকাশের হাত চেপে ধরে। ভাই, আমাদের ভুল হয়ে গেছে। আপনার সম্পর্কে না জেনে এমন ব্যবহার করে ফেলেছি। প্লিজ আমাদেরকে মাফ করে দিন। ত্রিধার বাবার কথা শুনে আকাশের আরো রাগ উঠে যায়। সে ত্রিধার বাবার গালে ঠাস ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আকাশের কর্মকাণ্ড দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। সবাই চোখ পাকিয়ে আকাশের দিকে তাকিয়েছে। তারা যেন নিজের চোখের সামনে কোনো ভয়ঙ্কর হায়নাকে দেখে ফেলেছে। তোর মাফের গুষ্টি মারি, তোরা পাওয়ারের অপব্যবহার কেন করিস? চাওনারের বাচ্চা, একবার না দুইবার না, তোর মেয়ে অনেক কয়বার আমার উপরে প্রহার করছে, কিন্তু আমি কোনো প্রতিবাদই করিনি। আর আজ তো পুরো 14 গোষ্ঠী নিয়ে এসেছে। আজ তোদের মাফ নাই, আজ তোদের জন্মের শিক্ষা দিয়ে ছাড়বো আমি। আকাশের হাতে থাপ্পড় খেয়ে ত্রিধার বাবা চুপচাপ দাঁড়িয়ে আছে, আর আকাশ ত্রিধার দিকে এগিয়ে যায়। তারপর তার চুলের মুঠি ধরে ত্রিধার গালের মধ্যে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। রে, এখন তোর ক্ষমতা কোথায় রে? দল বল নিয়ে না এসেছিস তুই? দেখিস সাহস থাকলে একটা ফুলের টোকা লাগিয়ে দেখা আমার গায়ে। আকাশ, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার সম্পর্কে না জেনে অমনটা করেছি। দিদার কথা শুনে রাগের মাত্রা এবার নিজের কন্ট্রোল ছাড়িয়ে গেল। আবার কয়েকটা কোষে লাগিয়ে দিলাম। এই জানোয়ার, সম্পর্ক জানা নিয়ে কি আসে যায় রে? হ্যাঁ, তোরা কি নিজেকে ছাড়া অন্য কাউকে মানুষ মনে করিস না? না বাপের টাকায় ফুটানিগিরি করিস দেখে বাকি মানুষদের মানুষ বলে মনে হয় না? কোনটা? আকাশ, তেমন কোনো কিছুই নয়। তাহলে কি? হ্যাঁ, এত অহংকার কিসের তোদের? আমার যে সম্পত্তি আছে তার সামনে তোর বাবার সম্পত্তি আমার প্রস্তাবের বরাবর। তাহলে কিসের জন্য তোদের এত গরিমা? আকাশ, সত্যি আমি লজ্জিত। তোর কাছে লজ্জা শরম বলতে কিছু আছে নাকি রে জানোয়ার? আমার পবিত্র ভালোবাসাটাকে গেম বানিয়ে দিলি। আমার নীরবতাকে তোরা দুর্বল ভেবে নিজের শক্তি প্রয়োগ করলে আমার উপরে। সর্বশেষে বলছিস লজ্জিত? আসলে কি জানিস, তোর মতো মানুষ আর লজ্জার কোনো কিছুই নেই।
তোরা মানুষ নামের হিংস্র প্রাণী, যেখানে আমি তোদেরকে চাইলে প্রথম দিনই উপরে পাঠিয়ে দিতে পারতাম, সেখানে তুই একের পর এক ভাবে আমাকে অত্যাচার করছিস আমার উপর দিয়ে। কই, আমি তো প্রহার করিনি কখনো তোদের উপরে। কিন্তু হ্যাঁ, এইবার করার কারণ হলো তোরা অনেক ওভার করে দিয়েছিস, তাই তোদের মতন 2 টাকার চাকরকে হিসাব নিকাশ বুঝিয়ে দিলাম। আকাশের কথা শুনে ত্রিধা এবং তার বাবা মাথা নুয়ে রেখেছে, আর প্রশাসনিক কর্মকর্তা যারা ছিল তারাও হাঁ করে তাকিয়েছে আকাশের দিকে। আকাশ আজ পুরো ক্ষেপে গিয়েছে। কেউ তার কাছে গিয়ে তাকে শান্ত করার মতো সাহস জোগাতে পারছে না। মেজরের কথার পরে সবে আকাশকে খুব ভালো করে চিনে ফেলেছে। কলেজের মাঠে এত মানুষ থাকার পরেও জায়গাটা একদম নিশ্চুপ হয়ে গিয়েছে, কারণ মুখে কোনো সাউন্ড নেই। তখনই আকাশ আবার বলে ওঠে, এই বেয়াদব আমার চোখের সামনে থেকে 1 মিনিটের মধ্যেই দূর হবে। অনেক রংবাজি দেখেছিস জীবনে, কিন্তু এটা কখনো ভাবিসনি যে তোর থেকেও দুনিয়াতে অনেক বড় বড় রংবাজরা বেঁচে আছে। তাদের পাল্লায় একবার পড়লে তোর খেল শেষ হয়ে যাবে। ত্রিধা চুপচাপ সেখানেই দাঁড়িয়ে আছে, তার কলিজায় ভয়ে চুপসে আছে। সে এখন সত্যি উপলব্ধি করতে পারছে যে সে ভুল, না হয়তো তার আজকে এই দুর্দিন দেখতে হতো না। রে, তুই এখন আমার চোখের সামনে দাঁড়িয়েছিস কোন সাহসে? এবার কিন্তু পা থেকে জুতা খুলে মারতে শুরু করবো। আকাশের কথা শুনে ত্রিধা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ত্রিধার সাথে তার বাবা এবং সকল ছেলেপেলেরাই চলে যায়। তখন আস্তে আস্তে আর্মির মেজর আকাশের দিকে এগিয়ে আসে। আকাশ ভাই প্লিজ আর রাগ করিয়েন না, ওরা না জানি আপনার সাথে এমন বেয়াদবটা করে ফেলেছে। আর যদি আপনার সম্পর্কে জানতো তাহলে হয়তো সেই দুঃসাহস কোনোদিন ও করতো না। রাগটা এত পরিমাণে উঠে আসে যে সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। মেজর সাহেব, তারা যদি আমায় মারতো তাহলে হয়তো আমি কোনোদিন প্রতিবাদও করতাম না, কারণ আমি অতীতকে পেছনে ফেলে এসেছি। কিন্তু সেই মেয়েটা তো আমার মন নিয়ে জঘন্যভাবে খেলা খেলেছে, তাই আজকে প্রতিবাদ না করে থাকতে পারলাম না। ভাই সত্যি এটা অনেক বড় অন্যায় হয়ে গেছে আপনার উপর, কিন্তু ভাই প্লিজ আপনি ঠান্ডা হন। আর কে কোথায় আছেন, একটু পানি নিয়ে আসেন তো আকাশ ভাইয়ের জন্য। মেজরের কথাবার্তার একজন পানির একটা বোতল এনে মেজরের হাতে দেয়। আকাশ ভাই নিন, এটা খেয়ে নিন আপনি। আর আমি কথা দিচ্ছি আজকের পর আপনার সকল জমিদারি আমার। আমি নিজে তদারকি করে দেখব কে আপনার সাথে টক্কর দিতে চায়, কার এত বড় বুকের পাটা। মেজর সাহেব, ওসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমি একদম ঠিক আছি। আর আশা করি আজকের পর আমার সাথে টক্কর দেওয়ার মতন দুঃসাহস কেউ আর করবে না। আচ্ছা ভাই আপনার যেমন ইচ্ছা হয় তেমনই করুন। মেজরের সাথে অনেকটা সময় কথা বলে সেখান থেকে চলে আসলাম। আর মেজর চলে গেল, আর আমি আসার সময় মুন্নাকে সাথে করে নিয়ে এসেছি। সে আমার থেকে দূরত্ব বজায় রেখে হাঁটছে। কিরে, কি হয়েছে তোর? এত দূরে দূরে হাঁটছিস কেন? আকাশ, তোর সাথে তোকে এতদিনও চিনতে পারলাম না। আর তার চাইতে বড় কথা হলো, তুই অনেক বড় মাপের একজন মানুষ, তাই তোর থেকে দূরত্ব বজায় রেখেছি। কি, তোর থাপড় খেতে ইচ্ছে হয়েছে মনে হয়? বোনদের মধ্যে বড় ছোট হয় না, সেটা কি তুই জানিস না? হ্যাঁ জানি, কিন্তু তবুও। তোর তবুর গুষ্টি মারি, নর্মাল ভাবে চলাফেরা কর, না হয়তো তুইও আমার খারাপ রূপ দেখবি। আরে তুই তো রেগে যাচ্ছিস কেন? হ্যাঁ, রাগের কাজ করলে রাগ করবো না তো কি করবো ভাইয়া? আচ্ছা হয়েছে, থাম এবার। আমি নর্মাল ভাবে চলছি তোর সাথে। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা শোন, আজকের মতন বাসায় চললাম, আমার একটু বাসা পরিবর্তন করা নিয়ে ঝামেলায় আছি। ফ্রি হয়ে তোর সাথে যোগাযোগ করবো নি। আচ্ছা ঠিক আছে। মুন্না চলে গেল, আর আমি আমার মতন বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি আম্মু আমার সামানপত্র গোছগাছ করছে। আম্মু আমাকে দেখতে পেয়ে বললো, যাক বাবা, তুই এসেছিস, ভালো হয়েছে। আচ্ছা শোন, আমি অনেক কিছুই গোছগাছ করেছি, এবার তুই একটু সামলা এই দিকটা, কারণ আমার কাজে যেতে হবে। অফিসে নাকি কিছু একটা হালকা পাতলা কাজ বাকি আছে। কিসের কাজ মা? আরে তুই জানিস না যে আমি একটা ছোটখাটো চাকরি করি, সেখান থেকেই ফোন দিয়েছে আর কি। মা, তোমার চাকরি করতে হবে না। এই পাগল, কি বলিস? হ্যাঁ তুই এসব, আমি চাকরি না করলে ঘর সংসার চলবে কি করে, আর ঘরের ভাড়া দিব কি করে? মা, তোমার ছেলে এখনো মরে যায়নি, তুমি আজকে চাকরি থেকে রিজাইন করে আসবে, আর আমি আমাদের ছোট্ট একটা ফ্ল্যাট নিয়ে নেব। তোমার ছেলের অর্থ সম্পদ কম নেই, সো তোমার কষ্ট করতে হবে না। আর সন্তানদের জন্য তুমি খালি বাসায় বসে বসে আল্লাহ বিল্লাহ করবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তোর যেমন মর্জি। মা, তিনি কোথায়? সে তো কলেজে গিয়েছে, আজ নাকি কলেজে কি যেন একটা ফাংশন আছে, বিকাল হবে নাকি আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাপড় চোপড় গুছিয়ে ফেলো, তিনি আসলে বিকালে আমরা নতুন ঘরে উঠবো, আর লোকজন এসে সামানপত্র নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। মায়ের সাথে কথা বলে রুমে চলে গেলাম। বিকেলবেলায় তিনি আসলে তাকেও বলে দিলাম সামানপত্র গোছগাছ করতে, যে আমরা নতুন ফ্ল্যাটে উঠবো। তারপর রাতের মধ্যে নতুন ফ্ল্যাটে উঠে গেলাম।
লোকজন সামানপত্র আমাদের নতুন বাসায় উঠিয়ে দিয়ে গেছে। মাকে বললাম কাল মানুষ আসবে, তিনি খালি দেখে দেবেন কোন জিনিস কোথায় সাজাতে হবে। লোকজন তার কথা মতন করে দিবে জিনিসপত্র সাজিয়ে। নতুন বাসায় উঠে সকলে অনেক টায়ার্ড, কারণ সামানপত্র প্যাক করতে অনেকটাই ধকল গেছে নিজের উপরে। রাতের বেলায় একটা রুম নিয়ে শুয়ে পড়লাম। খাবার দাবার খেয়ে আজ অনেক খুশি আমি যে আমার বোন মাকে নিয়ে আমি স্বপ্নের কুঠিরে উঠেছি। শুধু তাই নয়, মা বোনকে নিয়ে নতুন একটা পরিবার হওয়াতে অনেক আনন্দই হচ্ছে আমার ভেতর। এসব নিয়ে কল্পনা করতে করতেই ঘুমিয়ে গেলাম। অন্যদিকে ত্রিধা রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। বালিশের সাথে মুখ গুজে কান্না করছে। তার ভেতরটা যেন কষ্টে ফেটে যাচ্ছে। আল্লাহ, কি করে করলাম আমি মানুষটার সাথে অমন ধরা অত্যাচার? যেই মানুষটা এতটা ক্ষমতা থাকা সত্ত্বেও সে অহংকার করেনি, আর আমি কিছুটা ক্ষমতা পেয়ে তার অপব্যবহার করে বসেছি। যেই মানুষটা চাইলে অনেক আগেই আমাকে মেরে মাটির নিচে চাপা দিয়ে দিতে পারতো, আর আমি সেই মানুষটার উপরেই জোর খাটিয়েছি। শুধু তাই নয়, মানুষটাকে মেরেছি, তার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেছি। সত্যি নিজেকে নিজের কাছেই অমানুষ বলে মনে হচ্ছে। আমি নিজের মনকে নিজে প্রশ্ন করলাম যে আমি মানুষের কাতারে পড়ি কিনা। আমার মন আমায় তিরস্কার করছে যে আমি মানুষ নামের কলঙ্ক। সেখানে মানুষটাকে নিয়ে আমার মন সাড়া দিচ্ছে যে সেই মানুষটার মতো আর একটা দুনিয়ার বুকে খুঁজে পাওয়া যাবে না, কারণ সে এতটা ক্ষমতা থাকা সত্ত্বেও তার অপব্যবহার করেনি, বরং ক্ষমতার বলে নয়, মন দিয়ে ভালোবেসে গিয়েছে সেই মানুষটা আমাকে। আর আমি তার মতো মহান মানুষকে নিয়েই এমন জঘন্য খেলা খেলেছি। ছি, নিজের উপরেই ঘৃণা হচ্ছে। ত্রিধা নিজেকে নিজেই তিরস্কার করছে। শুধু তাই নয়, আকাশের ভালোবাসার বুঝতে পেরে অঝরে চোখে জল ঝরাচ্ছে। কিন্তু একটা কথা আছে না, যে মানুষ সামনে পেলে কোনো কিছুর মর্ম দেয় না, দূরে গেলেই তার মর্ম বোঝে। আর ত্রিধার ক্ষেত্রেও সেটা হয়েছে। আকাশ দূরে চলে যাওয়ায় সে তার মর্ম বুঝতে পেরেছে। কিন্তু আফসোস, সে আজ মানুষটার মর্ম বুঝলো। সেই মানুষটা তার ধরাছোঁয়ার অনেকটা বাইরে চলে গিয়েছে। সে আজ কেঁদে কেটে মরে গেল। আকাশ হয়তো তার জীবনে আর ফিরে আসবে না। ত্রিধা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর পাগলের মতো প্রলাপ করছে। ও আকাশ, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি সত্যিকারের ভালোবাসা কি সেটাই আসলে উপলব্ধি করতে পারিনি। আসলেই আমি দুশ্চরিত্রা। না হয়তো তোমার মতো মানুষের মন আমি ঠিকই পড়ে নিতে পারতাম, যেখানে তুমি এত ক্ষমতাশালী হওয়ার পরেও সেটাকে সাইডে রেখে ভিতরটা দিয়ে ভালোবেসেছ। সেখানে আমি সামান্য টুকু ক্ষমতা পেয়ে নিজেকে হাওয়ায় ভাসিয়ে দিয়েছি। তোমার সাথে ভালোবাসা নামক একটা গেম খেলেছি। আজ সেই প্রতারণার কারণে আমার এই দুর্দশা। কিন্তু আমার এখন যে তোমাকে চাই, আমার তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না। তোমার টাকা পয়সা পাওয়ার এসব কিচ্ছু না থাকলেও আমার চলবে। আমি তোমার সাথে করে ঘরেও সংসার করতে রাজি। তাও প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। ত্রিধার কান্নায় যেন তার চারিপাশের দেয়ালও নীরবে কাঁদছে। আর অন্যদিকে আকাশ বেঘোরে ঘুমাচ্ছে। সারাদিন অনেক ধকল গেছে তার উপরে, তাই রাতে শোয়া মাত্রই ঘুম চলে এসেছে তার। সকালবেলা আকাশ ঘুম থেকে উঠতেই তার মা এসে চা দিয়ে যায়। বাবা নিয়ে চা এনেছি তোর জন্য, উঠে চাটা খেয়ে নে। হ্যাঁ মা, উঠছি। মায়ের ডাকে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে এসে চাটা খেয়ে কাজে লেগে পড়লাম। কাজে লেগেছি বলতে বাসার জিনিসপত্র গোছাতে মানুষ ঠিক করছি। তারা সকালবেলা এসে পড়ছি, তাই তাদেরকে একটু দেখে শুনিয়ে দিচ্ছি সমস্ত কিছু। এভাবেই কাজের মধ্যে দিয়ে সারাটা দিন কেটে গেল। সমস্ত কিছু মোটামুটি সাজানো গোছানো শেষ। বিকাল 5টায় কাজের লোকদের বিদায় করে ফ্রেশ হয়ে রুমে আসলাম। রুমে এসে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে অবাক হয়ে গেলাম, কারণ অপরিচিত একটা নাম্বার থেকে 617 মিস কল। 600 মিস কল কারোর জীবনে বাস্তবে ঘটেছে? এটা দেখে যেন মাথার সেন্স পুরো নড়ে গেল। সারাদিন কাজে থাকায় ফোনটা হাতে নিতে পারিনি। ফোন বালিশের পাশে রেখেই নিচে চলে গিয়েছিলাম। কিন্তু এসে যে এতগুলো মিস কল দেখতে পাবো তা কোনোদিন কল্পনাও করতে পারিনি। ফোনটা হাতে নিতেই আবারও ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করে হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে কান্নার আওয়াজ কানে ভেসে আসলো। এই কে আপনি, আর কান্না করছেন কেন? আকাশ, আমি তৃষা। প্লিজ তুমি ফোনটা কেটে দিও না।
তোমার সাথে আমার একটু কথা আছে। মেজাজটা খারাপ হয়ে গেল তুই তার নামটা শুনতেই। এই যে আপনি আবার আমায় ফোন দিয়েছেন, কোন কারণে? আমি না আপনার ফোন নাম্বার ব্লক করে দিয়েছি, সো ভিন্ন নাম্বার দিয়ে এতগুলো ফোন করার কারণ কি? আকাশ প্লিজ, আমি তোমার কাছে ফিরে যেতে চাই। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে তোমার সাথে অমনটা করে। কি আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি, না কোনো রকমের নেশা করেছেন আপনি? আমি আমি ঠিক আছি, আর আমি সত্যি বলছি যে আমি তোমার কাছে ফিরে যেতে চাই। বাহ, আবার নতুন কোন ফোন দিয়ে এসেছেন আমার জন্য? আপনি না গতকালই আমায় মারার জন্য অনেক লোকজন ছেলেপেলে নিয়ে এসেছেন, কিন্তু আজ কি করে চাকা উল্টো ঘুরে গেল? আকাশ, তোমায় মারতে এসেছি ঠিক, কিন্তু সত্যি বলতে তোমার সততার প্রেমে পড়ে গিয়েছি আমি। তোমার ভালো মানুষই প্রেমে পড়ে গিয়েছি আমি। যেই মানুষটা পাহাড় সমান ক্ষমতা থাকা সত্ত্বেও সে পাহাড়ে হেঁটে হেঁটে সফর করে, আমি সেই মানুষটাকেই লাইফ পার্টনার হিসেবে চাই। আকাশ, আই লাভ ইউ। এই যে মিস ত্রিধা, আমি আপনাকে জাস্ট ঘৃণা করি। আপনার মতন প্রোগ্রামারের মুখও আমি দেখতে চাই না, আর সেখানে আপনাকে ভালোবাসা তো আকাশচুম্বী কথাবার্তা। প্লিজ আকাশ, তুমি আমায় মেনে নাও। আমি সত্যিই তোমার মনের মতো হয়ে যাব। তুমি আমায় যেভাবে চলতে বলবে আমি ঠিক সেইভাবেই চলাফেরা করব। তাও প্লিজ তুমি আমায় মেনে নাও। এই নাটকের মঞ্চ বন্ধ করেন। আমি আপনার মতো জঘন্য মানুষের মুখও দেখতে চাই না। আমি যেমন আছি তেমনটাই ভালো আছি। কোনো কাল নাগিনীকে দরকার নেই আমার লাইফে। আমি ফোন রাখলাম। আজকের পর আমার নাম্বার যেন ফোন না আসে। যদি ফোন আসে তাহলে কিন্তু আপনার কপালে খারাপ আছে। আমিও আমার খারাপ রূপটা দেখে দেবো আপনাকে। তারপর দিদার মুখের উপরে ফোন কেটে দিলাম। রাগে শরীর ফেটে যাচ্ছে আমার। ভেবেছিলাম হয়তো কেউ কোনো দরকারের জন্য এতটা ফোন করছে, কিন্তু এখন তো দেখি নাটকওয়ালি ফোন দিয়েছে। এখন কেন রে চোখের জল ফলাচ্ছিস? তখন কইছিল তোর সেই ভালোবাসা, যখন আমিও কেঁদেছিলাম। খোদা নিজের হাতেই বিচার করেছে তোর। এসব নিয়ে ভাবছিলাম, তখন আম্মু এসে ডাক দিল। বাবা, একটা কথা বলতাম তোকে। হ্যাঁ মা বলো। বাবা, জানি তোকে এখন এসব বলা ঠিক হবে না, কিন্তু তাও বলছি, কারণ সারাদিন তোর উপরে অনেক ধকল গেছে। তাছাড়া তোর কাছে এখন কোনো চাহিদা রাখাটা কেমন যেন দেখায়, কিন্তু এমনিতেই যা করেছিস আমাদের জন্য। আমার কি হয়েছে বলবে তো নাকি? বাবা, আসলে তিন্নির একটা ভালো ফোনের দরকার। তার ম্যাডাম নাকি মাঝে মাঝে সাবজেক্টের টপিকগুলো নেট থেকে নামিয়ে পড়তে বলে, তখন সে নাকি ফাইলগুলো নামাতে পারে না ভালো ফোন না থাকায়। বাবা প্লিজ, তুই কিছু মনে করিস না। আমার কাছে 9,000 টাকা জমানো আছে। তুই তার থেকে কিছুটা টাকা অ্যাড করে তিন্নিকে একটা ভালো ফোন নিয়ে দে না বাবা। মা, তুমি একটা ফোনের জন্য তোমার ছেলের কাছে এভাবে মিনতি করছো কেন? তোমার ছেলের কোনো কিছুতে তো কমতি দেয়নি আল্লাহ, তাহলে তারপরেও কেন এভাবে মিনতি করছো তুমি? আমি কি তোমার ছেলে নই? বাবা প্লিজ, ভুল বুঝিস না তুই আমায়। আসলে নতুন বাসা নিলে একটু হিজিবিজিতে আছিস হয়তো, সেটা নিয়ে একটু চিন্তা হচ্ছিল, তাই আর কি। বললাম তো আল্লাহ তোমার ছেলেকে কোনো কিছুতে কমতি দেয়নি। আর তোমার টাকা তোমার কাছেই রাখো, কারণ তোমার ছেলে তার বোনকে একটা ফোন কিনে দেওয়ার ক্ষমতা রাখে। শুধু একটা কেন, 1000টা ফোন কিনে দিলেও তার টাকা পয়সা ফুরাবে না। সো তিন্নিকে বলো রেডি হয়ে থাকতে, আমি একটু পর ওকে মার্কেটে নিয়ে গিয়ে ফোন কিনে দেবো। আচ্ছা বাবা, তা সত্যি তুই আমার জন্য খোদার দেওয়া স্পেশাল একটা গিফট। মুসকে একটা হাসি দিলাম। মা চলে গেল। সত্যি মা বোনের জন্য কিছু করতে পেরে খুশি লাগছে, কারণ সবাই মা বোনের জন্য কিছু করার ক্ষমতা রাখে না। হয়তো রাখলেও পয়সা খরচের সমস্যা, না হয় সাধ্য মতন করতে পারে না। কিছুক্ষণ পর তিন্নির কাছে গেলাম। তিন্নি, রেডি হয়েছিস তুই? হ্যাঁ ভাইয়া, আমি রেডি। আচ্ছা চল আমার সাথে মার্কেটে। আর তুই ফোন কিনবি সেটা তুই আমাকে বললেই পারতিস। ভাইয়া, আমার নিজের কাছে অনেক ছোট লাগছিল, তাই আমি সরাসরি গিয়ে তোকে বলতে পারিনি। আরে কিসের ছোট, হ্যাঁ? তুই আমার একমাত্র ছোট বোন, তোর জন্য কিছু করতে পারলে তো নিজেরই খুশি লাগবে। আর সেখানে তুই নিজেকে গুটিয়ে রেখেছিস। আচ্ছা শোন, সামনে থেকে কোনো দরকার হলে আমাকে সবার আগে জানাবি। আচ্ছা ভাইয়া। তিন্নিকে নিয়ে মার্কেটে চলে গেলাম। তিন্নি, দেখতো কি ফোন চয়েস হয় তোর। ভাইয়া তুই চয়েস করে দে আমায় কম দামের মধ্যে একটা। এ মেয়ে, কম দামের মধ্যে চয়েস করবো মানে কি? হ্যাঁ, তুই কি টাকা পয়সা নিয়ে চিন্তা করছিস মনে হয়? না ভাইয়া, আমার ততটা ভালো ফোন লাগবে না। আমার আপাতত কাজ সারার মতো একটা হলেই চলবে। একটা থাপ্পড় লাগাবো তোকে। ভালো দেখে একটা ফোন চয়েস কর। ফোন মানুষ হাজারবার কিনে নাকি? একটা ভালো দেখে নিলেই তো হয়। ভাইয়া তাও লাগবে না। তোর না লাগলেও আমার লাগবে।
দেখি দাঁড়া, আমি দেখছি তোর জন্য ফোন। তিন্নির জন্য ভালো একটা আইফোন নিলাম, যেটা লেটেস্ট ভার্সন। তিন্নি আমাদেরকে হায়ার করে তাকিয়ে আছে। ভাইয়া সত্যি তুই আসলে দুনিয়ার সব চাইতে সেরা একটা ভাই আমার। হয়েছে, চল এবার রেস্টুরেন্টে যাবো। ফোন তো তোকে আমি কিনে দিয়েছি, কিন্তু এবার তুই আমাকে ট্রিট দিবি। আচ্ছা ভাইয়া, চল ট্রিট দেবো তোকে। আমার কাছে 1000 খানেক টাকা আছে। তারপর রেস্টুরেন্টে গিয়ে দুজনে জমিয়ে খেলাম। তারপর একটা প্যাকেট মায়ের জন্য নিয়ে নিলাম। পরে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি তিন্নিকে নিয়ে। খাবারের পেমেন্ট তিন্নি করছে। যাক, বোনটা আমার আজকে বেশ খুশি। আমার নিজের কাছে অনেক আনন্দ লাগছে যে আমি নিজের ছোট বোনটার জন্য কিছু একটা করতে পেরেছি। বাসায় এসে তিন্নি মাকে ফোনটা দেখালো। মা, ভাইয়া আমার 1 লক্ষ টাকা দিয়ে ফোন কিনে দিয়েছে। তিন্নির মুখে এত টাকার কথা শুনে তার মা তো হা হয়ে যায়। বাবা, এত টাকা দামের ফোন? মা, একটাই মাত্র বোন আমার চয়েস তার জন্য সবসময় সর্বোচ্চ লেভেলের হবে। তাও বাবা, এত টাকা খরচ না করলেও পারতিস। মা বাদ দাও তো, নিজের বোনকেই তো দিয়েছি। আর শোনো, আমরা বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি খাবারটা খেয়ে নাও। আচ্ছা। মা বোনের সাথে দিনটা ভালোই কাটতে লাগলো। পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি মুন্না গেটে দাঁড়িয়ে আছে আমার জন্য। কিরে, কাজ শেষ হলো বাসার? হ্যাঁ, সমস্ত কিছু শেষ মোটামুটি। তবে মুন্না আমার মা বোনের ব্যাপারে এখনো ভালো করে কিছুই জানে না। আচ্ছা চল ক্লাসে যাই। তারপর মুন্না আর আমি ক্লাসে চলে গেলাম। দেখতে দেখতে সব করে ক্লাস শেষ করে গেল। পরে মুন্নার সাথে ক্লাস থেকে বের হয়ে গেলাম। ক্লাস থেকে বের হতেই দেখি তিদা ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে। সে আমাকে দেখতে পেয়ে আমার কাছে এসে কলার ধরে টানতে টানতে কলেজের এক পাশে নিয়ে গেল। আকাশ, আমি তোমাকে চাই। কিন্তু আমার তো আপনাকে চাই না। সো শুধু আমার পিছনে পড়ে থাকেন না, না হয়তো আমি খারাপ রূপ নিতে 2 মিনিটও সময় নেব না। পরে কিন্তু আপনারই ক্ষতি হবে। তোমার কোনো ক্ষতি করতে হবে না। আমি আজ নিজেকে শেষ করার প্ল্যান নিয়ে এসেছি। ত্রিধা ব্যাগ থেকে ছুরি বের করে হাতের রগের উপর চেপে ধরে। এবার বলো, তুমি কি আমায় আপন করে নিবে, নাকি আমি হাতের মধ্যে প্যাচ বসিয়ে দিব? ত্রিধার কাণ্ড থেকে মেজাজ ডাঙায় উঠে গেল। এমে, তুই মরলেও কি বাঁচলেও কি, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সো তোর যা মনে চায় কর। শুধু হাতে কেন, ছুরিটা গলায় বসিয়ে পোজ দিলেও আমার কিছু আসবে যাবে না। তোর যা করার তুই কর, আমি চললাম। আকাশ তার মতন হাঁটা দিল ত্রিধাকে রেখে। অপরদিকে ত্রিধা ছুরি চালিয়ে দিয়েছে, তবে সেটা তার হাতে নয়। সে পিছন থেকে গিয়ে আকাশের শরীরে ছুরি দিয়ে আঘাত করে বসে। সাথে সাথে আকাশের শরীর ক্ষত হয়ে যায়, আর সেখান থেকে চিরচির করে রক্ত শুরু করে পড়তে। ত্রিধার এমন কর্মকাণ্ড দেখে আকাশ হা হয়ে তাকিয়ে আছে ত্রিধার দিকে, আর ত্রিধা অট্ট হাসি হাসবে আকাশের দিকে তাকিয়ে। আকাশ যেন এই হাসির পেছনে রহস্য খুঁজে পাচ্ছে না। কি আছে এই হাসির পেছনে? নাকি এটাই ত্রিধার কোনো নতুন চাল? কিছুই বুঝে উঠতে পারছে না সে। এর মধ্যে ত্রিধা অনেকটা ভয়ঙ্কর রকমের কাণ্ড ঘটিয়ে বসে। সে এবার নিজের হাতের রগের মধ্যে ছুরি চালিয়ে দেয়। অবাক চোখে তাকিয়ে আছি ত্রিধার দিকে। কি ঘটছে কিছু যেন বুঝে উঠতে পারছে না। সবকিছুই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। দুজনের হাত দিয়েই চুয়ে চুয়ে রক্ত পড়ছে। কি অবাক চোখে তাকিয়ে আছো কেন? আমি তো মরে গেলেও তোমার কিছু না, তাই হাতের রগ কেটে দিয়েছি নিজের। অবশ্য তোমার হাতে ছুরি চালিয়েছি অন্য কারণে। তুমি আমার না হলে অন্য কারোর হতে দিব না আমি তোমাকে। কিন্তু আঘাত করার পরক্ষণেই ভাবলাম সেই অধিকার আমার নেই, তাই ছুরিটা সেভাবেই চালিয়েছি। আর আশা করি এতে তোমার তেমন একটা কিছু হবে না। মেয়েটার কথা শুনে রাগ উঠে গেল। এ মেয়ে, তুই মরলেও মর না, আমার কেন আঘাত করলি তুই? তোকে তো আজকে আমি আসার মেরে ফেলবো। এটা বলে তিদার চুলের মুঠি চেপে ধরলাম। কিন্তু অবাক করার বিষয় হলো সে খিটখিট করে হাসছে। কিরে, হাসছিস কেন? হ্যাঁ, আমায় মেরে ফেলো আকাশ, আমিও মরে যেতে চাই। যেখানে আমি তোমায় নিজের করে পাবো না, সেখানে আমি থেকেও কোনো লাভ নেই। মেরে ফেলো আমায় নিজের হাতে। মেয়েটার কথা শুনে তাড়াতাড়ি মেয়েটাকে ছেড়ে দিয়ে দূরে সরে গেলাম, কারণ মেয়েটা পাগল হয়ে গেছে। আর আমি পাগল মেরে নিজের নাম খারাপ করতে চাই না। কি হলো, মারবে না আমায়? তোর মতন মেয়ের গায়ে হাত দিতে আমার বিবেকে বাড়ছে, তাই ছেড়ে দিয়েছি। আর শোন, তুই মরার হলে অন্য কোথাও গিয়ে মর, আমার সামনে এসে নাটক করিস না। চললাম আমি এবার। দিদাকে ফেলে রেখে সোজা কলেজ থেকে বের হয়ে গেলাম। সেখান থেকে বের হয়ে ফার্মেসিতে এসেছি। ফার্মেসিওয়ালারা আমার হাত ওয়াশ করে দিল। ওয়াশ করে দেওয়ার পর এই দেখতে পেলাম হাতের চামড়ার মধ্যে হালকা ছুরির আঘাত লেগেছে। এছাড়া তেমন বেশি কিছু হয়নি। কিন্তু আমি তো ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম যে কি না কি হয়েছে, আল্লাহ জানে। কারণ সেই পাগল মেয়ের তো বিশ্বাস নাই। তারপর হাতে ব্যান্ডেজ করে বাসায় চলে গেলাম।
সেদিনের মতো আর ক্লাস করা হলো না। বাসে যেতেই তিনি চেঁচামেচি শুরু করে দিল হাতে ব্যান্ডেজ দেখে। এই ভাইয়া, তোর হাতে কি হয়েছে রে? আরে তেমন কিছু না, সামান্য একটু চোট পেয়েছি। ভাইয়া, তুই আমাকে পাগল ভেবেছিস মনে হয়। তুই কি মনে করেছিস আমি কিছুই বুঝি না? কি বুঝিস তুই? হ্যাঁ ভাইয়া, তোর শরীরের অবস্থা দেখে ভালোই বুঝতে পারছি কি হয়েছে। তোর শার্টের কলার ধরে কেউ টানা হিজড়া করেছে। আর তাছাড়া তুই তো কলেজে গিয়েছিলি, তার মানে সেই মেয়েই তোর সাথে কিছু করেছে। দাঁড়া তুই, আমি আম্মুকে ডেকে আনছি। তিন্নি আকাশকে কিছু বলতে না দিয়ে তার মায়ের কাছে চলে গেল। একটু পর তিন্নি আর তার মা আকাশের কাছে আসে। আকাশ, তোর হাতে ব্যান্ডেজ কেন? আম্মু একটু চোট পেয়েছি। একদম মিথ্যা বলতে আসবি না আমায়। তিনি আমায় সেই মেয়ের কথা বলেছে, আর তাছাড়া সেই মেয়ের জঘন্যতা সম্পর্কে আমি ভালো করেই জানি। সো এবার কি হয়েছে সেটা খুলে বল। মা আসলে সেই মেয়েটা আবার ঝামেলা পাকিয়েছে। আমি কলেজে গেলে সে আমায় সাইডে নিয়ে গিয়ে পাগলামো শুরু করছে। সে নাকি আমায় ভালোবাসে, সে আমার কাছে আবার ফিরে আসতে চায়। শুধু তাই নয়, আগের সমস্ত কিছুর জন্য সে ক্ষমা চায়। কিন্তু আমি তাকে মেনে না নেওয়ায় সে আমার হাতে ছুরি চালিয়ে দেয় এবং নিজের হাতেও ছুরি চালিয়ে দিয়ে আঘাত করে। তবে আমার বেশি একটা লাগেনি, হালকা জাস্ট ছুরির মাথার লেগেছে, হাতে শুধু। কিন্তু সে মেয়ে নিজের হাতে রক বসিয়েছে ছুরি। আল্লাহ জানে কি কাণ্ড ঘটেছে। কি, সেই কান লাগেনি মেয়ে আবার আমার ছেলের পিছনে লেগেছে? না, এটার একটা হেস্তনেস্ত করতেই হবে। সেই মেয়ে যেই জঘন্য কাজ করেছে, তারপর তার কোনো ক্ষমা হয় না। তুই এই মেয়ের থেকে দূরে দূরে থাকবি, আর আমি আগামী 1 সপ্তাহের মাঝে তোর বিয়ে পড়িয়ে দিব। মায়ের কথা শুনে থতমত খেয়ে গেলাম। মা বিয়ে? হ্যাঁ, বিয়ে। কেন, তোর কি কোনো আপত্তি আছে নাকি? না, আমার কোনো আপত্তি নেই। তোমার যেমন ভালো মনে হয় তুমি তেমনটাই করো। হ্যাঁ, এবার রুমে গিয়ে রেস্ট কর। আচ্ছা। তারপর রুমে চলে এলাম। এভাবে দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আগামী 1 সপ্তাহ, বিয়ে হওয়ার আগ পর্যন্ত কলেজে যাব না আমি। এর মাঝে মুন্না ফোন দেয়, তাকে সোজাসুজি বাসার ঠিকানা দেই, কারণ এবার তাকে সবটা বলা উচিত। মুন্না কিছুক্ষণের মাঝেই চলে আসবে হয়তো। সে রওনা হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর সে বাসায় আসে। কিরে, এটা কার বাসা? আমার বাসা। মানে কি আকাশ, এত বড় বাড়ি? মানে এটা বুঝলাম না। তারপর মুন্নাকে সমস্তটা খুলে বললাম। সত্যি বলছিস কি আকাশ, যে তুই তোর মা বোনকে ফিরে পেয়েছিস? হ্যাঁ। আমার অনেক খুশি লাগছে রে, বিশ্বাস কর। আচ্ছা দাঁড়া, তোকে মায়ের সাথে পরিচয় করে দেই। তারপর আম্মুকে ডেকে মুন্নার সাথে পরিচয় করে দিলাম। পরে আম্মু মুন্নার সাথে কথা বলে রান্না সামলাতে চলে গেল। যাক, আল্লাহ তোর দিকে মুখ ফিরে তাকিয়েছে। তুই এখন পুরোপুরি এতিম না। তুই হয়তো খুশি, কিন্তু এদিকে আম্মু 12টা বাজিয়ে দিচ্ছে আমার। মানে কি? দিদা সেদিন আমার সাথে এমন আচরণ করছে। দিদার সাথে ঘটে যাওয়া বিষয়ে সমস্তটা বললাম। এসব আম্মু শুনে আমায় বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছে। আগামী 1 সপ্তাহের মাঝে আম্মু আমার বিয়ে করিয়ে দেবে। কি, আমি কি পাগল হয়ে গেছে নাকি? সে আমি জানি না, কিন্তু আম্মু মনে হয় সত্যি আমার বিয়ে দিয়ে তারপর শান্ত হবে। কিন্তু আকাশ, আমি তো শুনলাম তুই তো হসপিটালে অ্যাডমিট। সে নাকি নিজের উপরে অনেক টর্চার করেছে। এদিকে তুই বিয়ে করেছিস মানে কি? মরে হলেও যাওক, সে মরে গেলে আমার কিচ্ছু আসবে যাবে না, কারণ সে একটা গেমার। সে ভালোবাসা নামক ভয়ঙ্কর একটা গেম খেলেছে আমার সাথে, যার কারণে তার উপর থেকে সমস্ত ভালোবাসা মরে গিয়েছে আমার। সো আমি ইচ্ছায় বলতে পারিস, অনিচ্ছায়ও বলতে পারিস, আম্মুর ঠিক করা মেয়েকেই আমি বিয়ে করে ফেলবো। ঠিক আছে, যেমনটা ভালো মনে করিস তুই। আচ্ছা বাদ দে এখন ওসব কথা, বল কিরকম যাচ্ছে তোর দিনকাল? এই তো চলছে, তোর? হ্যাঁ, আমারও কোনো রকম চলছে। সেদিন অনেকটা সময় মুন্না আর আমি আড্ডা দিলাম। মুন্নাও সেদিন কলেজে যায়নি, আমার বাসা থেকে দুপুরের খাবার খেয়ে এসে চলে যায়। পরদিন আম্মু এসে বলে, আকাশ, আমি মেয়ে দেখে এসেছি। এই নে মেয়ের ঠিকানা। তুই 2-1 দিনের মধ্যে সময় করে মেয়ের সাথে পার্সোনালি আলাপ করে আসিস। মেয়ে আমার পরিচিত এক খালার আছেন, তিনার নাতনি হয় সম্পর্কে। মা আমার মেয়ে দেখার কোনো প্রয়োজন নেই, তুমি দেখেছো তাতেই আমার হয়েছে। আমি তোমার দেখা মেয়েকেই চোখ বুঝেই বিয়ে করে নেবো, কারণ তুমি কখনো আমার জন্য খারাপ মেয়ে চয়েস করবে না। তাও একবার দেখে নে। না মা, আমার দেখার প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, তোর যেমনটা ইচ্ছে। তারপর মা চলে গেল, আর বাসার বাইরে সময় কাটাতে লাগলাম। এই সপ্তাহের শুক্রবারেই বিয়ে আমার। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। বাড়ি ভরা লোকজন, মায়ের অফিসের কলিগ আরো অনেকে এসেছেন বাসায়। ভাবতেই কেমন যেন লাগছে নিজের ভেতরে, যে আর একটু পরেই অপরিচিত একটা মেয়েকে আপন করে নিতে হবে আমার। এসব ভেবে হতাশার কাজ করছে নিজের ভেতরে। ঠিক তখনই আম্মু এসে পাঞ্জাবি পায়জানা দিয়ে গেল। এই যে এইসব পরিধান করে বের হয়ে আসেন রুম থেকে, একটু পরে মেয়ের বাড়িতে যাব আমরা। আম্মুর কথা মতন সেসব পরিধান করে বের হলাম। তারপর সবাই মিলে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। গাড়ি করে রওনা হয়েছি। যত এগোচ্ছি ততই ভেতরটা ধুকপুক করে কাঁপছে, কারণ কি হতে চলেছে নিজের সাথে বুঝে উঠতে পারছি না।
আজ যে আমার বিয়ে সেটাও আমার স্বপ্ন মনে হচ্ছে যেন কোনো এক ধরনের ঘোরের মাঝে আছি আমি। এসব নিয়ে ভাবতে ভাবতে মেয়ের বাড়ি পৌঁছে গেলাম। মুন্নাও আছে আমার সাথে গাড়িতে। মেয়ের বাড়িতে নামার পর বরের প্যানেলে আমায় বসিয়ে দিল লোকজন ধরে ধরে বলতে মেয়ের বাড়ির লোকেরা বরের প্যানেল পর্যন্ত নিয়ে আসলো আমায়। আমি চুপচাপ সেখানে বসে আছি। মানুষজন কিছুক্ষণ পর পর ফোনের ক্যামেরা বের করে আমার ছবি তুলছে। সে লেভেলের বিরক্ত লাগছে এসব দেখে, তাও চুপচাপ ঝিম ধরেই বসে আছি। মুন্না আমার পাশে স্টেজের সামনে দাঁড়িয়ে আছে। তখন মুন্নার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। সে ফোনটা রিসিভ করে কথা বলে। কে ফোন দিয়েছে কে জানে, কিন্তু সে কথা শেষ করে এক লাফ দিয়ে স্টেজের উপরে উঠে গেল। মুন্নার এমন আচরণ দেখে ভ্যাপাচাকা খেয়ে গেলাম। আকাশ, তুই তাড়াতাড়ি এখান থেকে চলে আমার সাথে আয়। তুই নাকি গুনে গুনে নিঃশ্বাস ফেলছে। তার হাতে আর বেশি একটা সময় নেই। সে পরিবারের সাথী হয়ে যাবে অল্প কিছু সময়ের মাঝেই। তারপর তুই দরকার হয়ে এসে বিয়ের কাজ সম্পন্ন করিস। মুন্নার কথা শুনে কলিজারা ধূপ করে কেঁপে উঠলো। সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে গেলাম। কি বলছিস কি মুন্না তুই এসব? হ্যাঁ, সত্যি বলছি। তিদার এই অল্প সময়ের মাঝে দুনিয়া ছেড়ে পরবারে চলে যাবে। সে নিজেকে আজরাইলের হাতে তুলে দিয়েছে। যে কোনো সময় আজরাইল তার প্রাণ বোমরা নিয়ে চলে যাবে। মুন্নার কথা শুনে নিজেকে আর শান্ত করে রাখতে পারলাম না। তপাস করে স্টেজের উপরে বসে পড়লাম। ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দিলাম। মনের ভিতরে খালি একটাই কথা বাড়ি খাচ্ছে যে আমি হয়তো অনেক বড় কিছু হারাতে চলেছি নিজের জীবন থেকে। এতদিন হয়তো রাগের কারণে ভালোবাসাটা চোখে পড়েনি, কিন্তু আজ মানুষটার মৃত্যুসজ্জায় কাতরাতেছে শুনে নিজেকে দুনিয়ার সবচাইতে বড় পাষাণ মনে হচ্ছে। এসব ভাবতেই কান্নার মাত্রাটা আরো বেড়ে গেল। আকাশ, প্লিজ এভাবে ভেঙে পড়িস না। আর এখন কান্না করে সময় নষ্ট করাটা অনেক বড় ধরনের বোকামি হবে। তার সাথে ভালো হবে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছানো আমাদের। হ্যাঁ মুন্না, তুই ঠিকই বলেছিস। আমাদের এখন তাড়াতাড়ি হসপিটালে পৌঁছানো উচিত। সেই মুহূর্তে বিয়ের স্টেজ থেকে নেমে মুন্নার সাথে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম। বিয়ে বাড়ির সকলে হা করে তাকিয়েছে আমার দিকে। সবাই একটাই কথা হচ্ছে যে বর এভাবে পাগলের মতন ছুটে কোথায় পালাচ্ছে। কিন্তু আমি আর পেছনে ফিরে তাকাইনি। মুন্নাকে সাথে নিয়ে সোজা হসপিটালে এসে উঠছি। হসপিটালে এসে তিতার কেবিনে তালাশ করতে লাগলাম। খুঁজতে খুঁজতে তিতার কেবিন পেয়ে গেছি, কিন্তু কেবিনের সামনে টুল প্লেট লাগানো যে কেবিনে প্রবেশ করা নিষেধ, তাই কেবিনের সামনে দাঁড়িয়েছি। হঠাৎই একজন ডক্টর এসে বলল, আপনারা কারা? ডক্টর, আমরা তিতার লোক। সে এখন কেমন আছে? ও আচ্ছা, আপনারা তাহলে সেই রোগীর লোক যে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ডক্টরের কথা শুনে কলিজাটা মোচড় দিয়ে উঠলো। ডক্টর, আমার ত্রিধা এখন কেমন আছে? আমি তার সাথে একটু দেখা করব। পেশেন্টের অবস্থা ভালো না, আমরা তার সাথে কাউকে দেখা করা অ্যালাউ করছি না। পেশেন্টের বাবা মাও ওয়েটিং রুমে বসে বসে অপেক্ষা করছে। পেশেন্টের মা বাবাকেও এই কয়দিনে খালি মাঝে একবার দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। সো বড় স্যার আসুক, পরে সবাইকে দেখা করার অনুমতি দেওয়া হবে। এখন গিয়ে পেশেন্টের মা বাবার সাথে বসে অপেক্ষা করুন। ডক্টরের কথা শুনে ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু যত যাই হোক না কেন এখন কিছুই করার নেই আমার। সো ডক্টরের কথা মেনে নিয়ে ওয়েটিং রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি তিতার বাবা আর মোটামুটি বয়স্ক একজন মহিলা বসে আছেন। তাদেরকে দেখে বুঝতে বাকি নেই যে এই দুজন তিতার বাবা আর মা। যদি অবশ্যই তিতার বাবাকে আমি চিনি। তিতার বাবা আমাকে দেখতে পেয়ে অসহায় চোখে তাকিয়ে আছে আমার দিকে। মনে হয় যেন তারা আমাকে কিছু একটা বলতে চায়। এই যে আঙ্কেল, কিছু বলবেন? আর আপনারা এমন হতাশ হবেন না, দেখবেন তিতা ঠিক হয়ে যাবে। না বাবা, কিছু বলার নেই। আর হতাশ নই আমরা। তবে হ্যাঁ, হতাশ থেকেও বড় কিছু সিরাজ করছে আমাদের মনের মাঝে। তারপর তিদার বাবা মাথা নুয়ে নিল। তিদার বাবার কথা শুনে অনেক খারাপ লাগছে। তিনি আমার সামনে মাথা নুয়ে রেখেছে। আজ তিদার এই দুর্দশার কারণে তিনি অল্প হলেও দায়ী, কারণ তিনি তিদাকে শাসনে রাখলে আজ তিদা এমনটা করতে পারতো না। তিদার বাবা আর কিছু করতে না পারলেও চুপচাপ দাঁড়িয়ে আছি। কিন্তু হঠাৎই দেখি আম্মু, তিন্নি আরো অনেক কজন লোক হসপিটালে, সাথে বধূ সাজে একটা মেয়েও আছে। দেখে বুঝে গেলাম এই মেয়ের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আম্মু এসে সোজা আমার সামনে দাঁড়ালো। আকাশ, ত্রিধার কি অবস্থা এখন? মা, তুমি কি করে জানলে তিদার কথা? জেনেছি কোনোভাবেই, কিন্তু এখন এটা বল যে ত্রিধা কেমন আছে? মা, কিছু জানি না আমি। ডক্টর আমাকে তিদার সাথে দেখা করতে দেয়নি, বলছে বড় স্যার আসলে তারপর দেখা করতে দেবে। তাই অপেক্ষা করছি, মায়ের সাথে কথা বলছি আর সাইলেন্টে কান্না করছি। যদি ভালোই বাসতিস মেয়েটাকে, তাহলে বিয়েতে কেন রাজি হলি? দেখলি এখন কেমন কষ্ট হচ্ছে তোর? মা, আমার তিদাকে চাই, সেটা যে করেই হোক। তাহলে এই যে মেয়েটাকে দেখছিস বধূ সেজে দাঁড়িয়ে আছে, তার কি হবে? সে তো তোর সাথে সংসার করার স্বপ্ন দেখে ফেলেছে। মা, আমি জানি না কিছু, আমার শুধু তিদাকেই চাই। মায়ের সাথে কথা বলছিলাম, ঠিক তখনই নার্স একজন এসে বলে গেল, পেশেন্টের অবস্থা ভালো না, আপনারা যে যে দেখা করার তাড়াতাড়ি গিয়ে করে আসুন। বড় স্যার দেখা করার পারমিশন দিয়েছেন। নার্সের কথা শুনে তাড়াতাড়ি তিদার কেবিনের দিকে ছুটে গেলাম। কেবিনের ভেতরে প্রবেশ করে দেখি তিদা বেডে শুয়ে আছে আর তার মুখে মাস্ক লাগানো, আর পাশে একজন ডক্টর দাঁড়িয়ে আছে। ডক্টর, আমার তিদার কি হয়েছে?
আকাশের কথা শুনে ডক্টর ত্রিদার হাত উঁচু করে সকলের সম্মুখে ধরে। কিছু দেখতে পাচ্ছেন আপনারা? তীদের হাতের অবস্থা থেকে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছে মতন অবস্থা আমার, কারণ তীদের হাত আর হাত নেই। সে হাতে ছুরি আঘাত করে করে পুরো হাত ক্ষত বিক্ষত করে ফেলেছে। দেখুন হাতের অবস্থা একবার। পেশেন্ট নিজের হাতে এত পরিমাণ ছুরি দিয়ে আঘাত করেছে যে তার হাতের সমস্ত রগ সেই আঘাতে কেটে গিয়েছে, আর অতিমাত্রায় রক্তক্ষরণ হয়েছে পেশেন্টের। শুধু তাই নয়, পেশেন্ট তার শরীরের আরও অনেক কয় জায়গায় ছুরি দিয়ে আঘাত করেছে, যার ফলে তার কন্ডিশন এখন অনেকটা ভয়াবহ। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু তার কন্ডিশন এতটা বিভৎস যে তাকে বাঁচানো এখন আমাদের ক্ষমতার বাইরে। সো মাফ করবেন আমাদেরকে। আর পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে, আপনারা সবাই শেষ দেখা করে ফেলুন। ডক্টরের কথা শুনে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে সকলের সামনে কান্না শুরু করে দিলাম। মা, আমার ত্রিদাকে চাই। বাবা প্লিজ কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে বাবা। মা, আমার ত্রিদাকে চাই, তোমরা ওকে ঠিক করে দাও। মাকে জোরে ধরে কান্না করছি, ঠিক তখনই ত্রিদা আকাশ বলে ডাক দেয়। বাবা দেখ, ত্রিধা তোকে ডাকছে। তাড়াতাড়ি আম্মুকে ছেড়ে দিয়ে ত্রিদার কাছে গেলাম। ত্রিদা, কেমন আছো তুমি? যেমনটা রেখে গিয়েছিলে। কেন করলে ত্রিদা তুমি এমনটা? আর তোমার শরীরে এত আঘাত আসলো কি করে? কারণ আমি যে দুনিয়ায় সব চাইতে নিকৃষ্ট মানুষ, কারণ আমি তোমার সাথে ভালোবাসা নামক একটা গেম খেলেছি। আমি জানি আমার ভুলের ক্ষমা হয় না, কিন্তু তবুও তোমার দুয়ারে গিয়েছিলাম শেষ একটা আশা নিয়ে যে তুমি আমায় মাফ করে দিবে। কিন্তু আমি জানতাম না যে আমার কপালে মাফ নেই। আমি যখন নিজের শরীরে ছুরি দিয়ে আঘাত করি তখন তুমি বললে আমি মরলে মরে যেতে, কিন্তু তোমার কেন আঘাত করলাম? পরে তুমি আমায় রাগ দেখিয়ে সেখান থেকে চলে এলে। বিশ্বাস করো, সেই সময়টাতে নিজেকে দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট মানুষ বলে মনে হয়েছিল, তাই আর নিজেকে সামলে রাখতে পারিনি। ইচ্ছে মতো হাতে সেই ছুরিটা দিয়ে নিজের শরীরে আঘাত করেছি। আজ তার ফলস্বরূপ হসপিটালের বেডের উপরে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। ত্রিদার কথা শুনে বিশাল রকমের ঝটকে খেলাম। নিজের পাষাণ মনে হচ্ছে নিজেকে। ত্রিদা, কেন তুই নিজের শরীরে এইভাবে আঘাত করলি বলতো? আমি এখন কাকে নিয়ে থাকবো? আমি যে তোর ভালোবাসে আবারও নিজেকে জড়াতে চাই। আকাশ, অনেক দেরি হয়ে গিয়েছে, আমার হাতে আর বেশি সময় নেই। ত্রিদা প্লিজ, এসব অলক্ষণে কথা বলো না। আমি সত্যি বলছি আকাশ, আমার হাতে আর বেশি সময় নেই। আর এই যে মেয়ে, এইদিকে আসো। পাশেই আকাশের সাথে যেই মেয়েটার বিয়ে ঠিক করে রেখেছে তার মা, সে দাঁড়িয়ে আছে। ত্রিধা ডাকে সেই মেয়েটা তার কাছে যায়, আর ত্রিধা সেই মেয়েটার হাত আকাশের হাতের উপরে রেখে শক্ত করে চেপে ধরে আর বলে, হেই মেয়ে, আমার ভালোবাসা তোমার হাতে তুলে দিয়ে গেলাম। প্লিজ আমার পাগলটার খেয়াল রেখো, ওর দেখাশোনার কোনো কমতি রেখো না যেন, তাহলে উপরে গিয়েও আমি শান্তিতে থাকতে পারবো না। আর আকাশ, এই মেয়েটাকে জীবনের সবটুকু দিয়ে ভালোবেসো। মনে করবে এই মেয়ের মাঝেই আমি জীবিত আছি। তোমার ত্রিধা মরেও মরেনি, সে তোমার সঙ্গিনীর মাঝেই অমর থাকবে চিরজীবন। বলো, ওর দেখাশুনো করবে ভালো মতন, কখনো কমতি রাখবে না ওকে ভালোবাসতে। ত্রিদার কথা শুনে শরীরের রক্ত যেন এক জায়গায় এসে জটলা পেয়ে গেছে। এক ঝাটকা দিয়ে ত্রিদার থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে সজোরে চেঁচিয়ে কান্না করে দিলাম। তারপর ত্রিদাকে জোরে ধরে পাগলের মতন বলতে লাগলাম, ত্রিদা প্লিজ, আমায় একা করে দিও না, আমার তোমাকে চাই। আকাশ, তুমি কি রাখবে না আমার কথা? আমি মরার আগে আমার শেষ ইচ্ছেটা কি তুমি পূরণ করবে না? ও ত্রিদা প্লিজ, এভাবে বলো না। তাহলে বলো, আমার বলা কথাগুলো তুমি রাখবে? হ্যাঁ হ্যাঁ, রাখবো আমি তোমার সমস্ত কথা। দেখি, এবার তোমার হাতটা দাও তো। আমি ত্রিদার কথা শুনে তার হাতটা এগিয়ে দেই। ত্রিদা আমার হাতটা নিয়ে আবার সেই মেয়েটার হাতের উপরে রেখে শক্ত করে চেপে ধরে। ইস, কত সুন্দর মানিয়েছে তোমাদের দুজনকে। আর আকাশ, আমায় ভুলো না যেন তুমি। আমি পরপারে গিয়ে খোদার কাছে শুধু তোমাকেই চাইবো। আর শেষ একটা কথা বলে যাই উচ্চস্বরে,
এই ক্ষণিকের দুনিয়ায় বেঁচে নাও বাঁচার মতো করে, নইলে বেলা ফুরিয়ে গেলে সময় পাবে না কাটানোর সময় পড়ে। দুনিয়ায় বহু এসেছে রংবাজ, কেউ নেই জীবনের তরে। দুনিয়ার বুকে যেই রংবাজি দেখিয়েছে, সেই দুনিয়া ছেড়েছে নিজের পতন করে। ত্রিধা কথা বলতে বলতেই হঠাৎ চুপ হয়ে যায়। কারোর বুঝতে বাকি নেই যে ত্রিধা এই দুনিয়ার মায়া চিরতরে ত্যাগ করে গিয়েছে। সেখানে উপস্থিত যারা ছিল সকলেই কেঁদে দিয়েছে ত্রিধা চলে যাওয়াতে। ত্রিধাকে সেই দিন এই দাফন করা হয়। এভাবে কয়েকদিন কেটে যায়। পরে আকাশের আম্মু মিলির সাথে আকাশের বিয়ে পড়িয়ে দেয়। যে মেয়েটাকে আকাশের আম্মু আকাশের জন্য ঠিক করেছে তার নাম মিলি। দেখতে দেখতে 4 মাস কেটে যায়, কিন্তু আকাশ এখনও ত্রিধার মৃত্যুর শোক থেকে বের হয়ে আসতে পারেনি। সে মিলিকে বিয়ে করেছে ঠিক, কিন্তু তার সাথে দরকার ছাড়া এক লব্জ কথা বলেনি। একদিন রাতের বেলায় মিলি আর আকাশ বিছানায় শুয়ে আছে। তখন মিলি হট করে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ থেবড়া খেয়ে যায় মিলির কর্মকাণ্ড দেখে। সে চোখ পাকিয়ে মিলির দিকে তাকিয়ে আছে। কি হলো? আপনি এভাবে চোখ পাকিয়ে তাকিয়ে আছেন কেন আমার দিকে? এই মেয়ে, আমায় জড়িয়ে ধরলে কেন? তুমি কি আমার মনের অবস্থা দেখছো না? এই যে, আপনিও কি আমার মনের অবস্থা দেখছেন না? না আপনার মাঝে কোনো অনুভূতি নেই? না, নেই আমার ভেতরে কোনো অনুভূতি, কারণ সব অনুভূতি দিদার মৃত্যুর সাথে দাপন হয়ে গেছে। আর এখন ছাড়ো তুমি আমায়। না ছাড়বো না, আমি একদম ছাড়বো না। কারণ আজ অনেক দিন হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আপনি সেই একা একাই থাকেন, আমায় এড়িয়ে চলেন। আমি কিন্তু ত্রিধা আপুকে বিচার দিব আপনার নামে। এই মেয়ে, কি সব বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি আমি। আপনি এখন আমায় জড়িয়ে ধরে আদর করবেন, না হয়তো আমি ত্রিধা আপুকে বিচার দেব। এই না না, আমি তোমায় জড়িয়ে ধরছি। ধ্যাৎ, শুধু জড়িয়ে ধরলেই হবে না, আমাকে আদরও করতে হবে। কারণ ত্রিধা আপু বলে গেছে সে আমার মাঝে জীবিত থাকবে। আর আজকে আমি না, ত্রিধা আপুর আদর চাই। মিলির মুখে দিদার কথা শুনে ভেতরটা খুশিতে ভরে উঠলো। আচ্ছা মিলি, তোমার যা চাই আমি তাই দিব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তুমি আমার দিদা হবে, তাহলে আমার দুনিয়ার সমস্ত সুখ আমি তোমায় বিলিয়ে দেবো। হবে তো। আপনি যেমনটা চাইবেন আমি ঠিক তেমন করেই হব, একদম আপনার মনের মতো। মেয়েটার কথা শুনে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারলাম না। আজ 4 মাস মেয়েটাকে ইগনোর করে চলেছি, কিন্তু সে এখন আমার দিদা হয়ে আমার সাথে সারা জীবন থাকবে। তাই আর দূরে রাখতে পারলাম না মেয়েটাকে। শক্ত করে জড়িয়ে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিয়েছি মিলিকে। সরি, মিলি নয়, সে তো এখন থেকে আমার দিদা। তাকে জড়িয়ে ধরে তার কপালে গালে অনেক কটা চুমুকে দিলাম। সে আমার ঠোঁটের উষ্ণতা পেয়ে আরো শক্ত করে আমার বুকের মধ্যে গুজে বসলো। মেয়েটার বাচ্চা দেখে ভেতরে খুশির জোয়ার বইছে। এবার আর নিজেকে গুটিয়ে রাখতে পারলাম না, মেয়েটার ঠোঁটের কাছে এগিয়ে গিয়ে ডুবে দিলাম নিজের ঠোঁট জোড়া। আজ আমি আমার দিদাকে আদর করব, একদম নিজের সবটুকু দিয়ে তাকে আমি আপন করে নেব। মেয়েটাও দেখি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে আমার আচরণে। কিন্তু হুট করে মিলে আমার ঠোঁটে কামড় দিয়ে বসলো। এটা কি করলে তুমি? আমি করিনি, এটা ত্রিধা আপু করেছে। কে? ত্রিধা আপুই তো কামড়েছে। বাপরে বাপ, কত রংবাজ তুমি! নিজেকে কামড়ে দিদাকে ফাঁসি দিতে পারে? এ তো দেখি রংবাজের উপরে রংবাজ। আজ তো তোমায় পেয়েছি বলে আমিও মিলির ঠোঁটে আলতো করে একটা কামড় বসিয়ে দিলাম। আর মিলি নিজেকে দুহাত দিয়ে আমার বুকের মধ্যে খামচি দিয়ে ধরলো। দিদার আচরণে বুঝতে পারলাম আরো ভালোবাসা চাই তার, এটুকুতে তার মন ভরবে না। কি আর করা, আদরের মাত্রাটা আরো বাড়িয়ে দিলাম। পাঠক ভাইরা হা করে কি দেখেন? বাঘের সমস্ত কিছু কি আপনাদের সামনে খুলে বলবো নাকি? লজ্জা শরম বলতে কি কোনো কিছু নাই নাকি? ভাগান সবাই।